শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। ধীরে ধীরে তাহারই উপরে গিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। মনে হইল যেন ভাটার নদীতে আবার জোয়ারের জলোচ্ছ্বাসের শব্দ মোহনার কাছে শোনা যাইতেছে। স্নানাহার সারিয়া ক্লান্তিবশত দুপুরবেলায় ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুম ভাঙিতে দেখিলাম পশ্চিমের জানালা দিয়া অপরাহ্ন রৌদ্র আমার পায়ের কাছে আসিয়া পড়িয়াছে এবং পিয়ারি এক হাতে ভর দিয়া আমার মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অন্য হাতে আঁচল দিয়া আমার কপালের, কাঁধের এবং বুকের ঘাম মুছিয়া লইতেছে। ঘামে বালিশ বিছানা একদম ভিজে গেছে। পশ্চিম খোলা, এ ঘরটাই ভারী গরম। কাল দোতলায় আমার পাশের ঘরে তোমার বিছানা করে দেব বলিয়া আমার বুকের একান্ত সন্নিকটে বসিয়া পাখাটা তুলিয়া লইয়া বাতাস করিতে লাগিল। রতন ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল। আমি আবার চোখ মুছিলাম। খানিক পরে বাহিরে চটি জুতার আওয়াজ পাওয়া গেল। পিয়ারি ডাকিয়া কহিল, কে বঙ্কু, একবার এদিকে আয় দেখি। তাহার পায়ের শব্দে বুঝিলাম সে অতিশয় সংকুচিতভাবে ঘরে প্রবেশ করিল। পিয়ারি তেমনি বাতাস করিতে করিতে বলিল, ওই কাগজ পেন্সিল নিয়ে একটু বস। কি কি আনতে হবে একটা ফর্দ করে দারোয়ানের সঙ্গে একবার বাজারে যা বাবা, কিচ্ছু নেই। দেখিলাম এ একটা মস্ত নূতন ব্যাপার। অসুখের কথা আলাদা, কিন্তু সে ছাড়া সে ইতিপূর্বে কোনোদিন আমার বিছানার এত কাছে বসিয়া আমাকে বাতাস পর্যন্ত করে নাই। কিন্তু তাহা না হয় একদিন সম্ভব বলিয়া ভাবিতে পারি। কিন্তু এই যে বিন্দুমাত্র দ্বিধা করিল না, চাকর বাকর এমনকি বঙ্কুর সম্মুখে অবধি দর্প ভরে আপনাকে প্রকাশ করিয়া দিল, ইহার অপরূপ সৌন্দর্য আমাকে অভিভূত করিয়া তুলিল। আমার সেদিনের কথা মনে পড়িল, যেদিন এই বঙ্কুই পাছে কিছু মনে করে বলিয়া পাটনার বাটি হইতে আমাকে বিদায় লইতে হইয়াছিল। তাহার সহিত আজিকার আচরণে কতই না প্রভেদ। জিনিসপত্রর ফর্দ করিয়া বঙ্কু প্রস্থান করিল। রতন চা ও তামাক দিয়া আমাকে চলে গেল। পিয়ারি কিছুক্ষণ চুপ করিয়া আমার মুখের পানে চাহিয়া থাকিয়া হঠাৎ প্রশ্ন করিল, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। আচ্ছা, রোহিণী বাবু আর অভয়ের মধ্যে কে বেশি ভালোবাসে বলতে পারো? যে তোমাকে পেয়ে বসেছে সেই অভয়ে নিশ্চয় বেশি ভালোবাসে। রাজলক্ষ্মীও হাসিল, কহিল, সে আমাকে পেয়ে বসেছে, তুমি কি করে জানলে? যেমন করেই জানি, সত্যি কিনা বলো তো। তা সে যাই হোক, বেশি ভালোবাসেন কিন্তু রোহিণী বাবু। স্বাভাবিক, এত ভালোবেসেছিলেন বলেই তো সংসারে এত বড় দুঃখ তিনি মাথা পেতে নিলেন। নইলে এত তার অবশ্য কর্তব্য ছিল না। অথচ সে তুলনায় কতটুকু স্বার্থত্যাগ অবয়াকে করতে হয়েছে বলো দেখি। তাহার প্রশ্ন শুনিয়া সত্যই আশ্চর্য হইয়া গেলাম। কহিলাম, বরঞ্চ আমি তো দেখি ঠিক বিপরীত, এবং সে হিসেবে যা কিছুই ইহার কঠিন দুঃখ, যা কিছু ত্যাগ সে অভয়াকে করতে হয়েছে। রোহিণীবাবু যাই করুন না কেন, সমাজের চোখে তিনি পুরুষ মানুষ। এ অভ্রান্ত সত্যটা তুমি ভুলে যাচ্ছ কেন? আমি কিছুই ভুলিনি। পুরুষ মানুষ বলতে তুমি যে সুযোগ এবং সুবিধের ইঙ্গিত করছো, সে ক্ষুদ্র এবং ইতর পুরুষের জন্য, রোহিণী বাবুর মতো মানুষের জন্য নয়। শখ পুরোলে কিংবা হালে পানি না পেলে ফেলে পালাতে পারে, আবার ঘরে ফিরে মান্যগণ্য ভদ্র জীবনযাত্রা নির্বাহ করতে পারে। এই বলছো তো? পারে বটে, কিন্তু সবাই পারে? তুমি পারো? যে পারে না তার ভারের ওজনটা একবার ভেবে দেখো দেখি। তার নিন্দিত জীবন
ঘরের কোণে নিরালয় কাটবার জন্যে। তাকে সংসারের মাঝখানে দ্বন্দ্বযুদ্ধে নেমে আসতে হবে। অবিচার ও অপযশের বোঝা একাকী নিঃশব্দে বইতে হবে। তার একান্ত স্নেহের পাত্রী, তার ভাবী সন্তানের জননীকে বিরুদ্ধ সমাজের সমস্ত অমর্যাদা ও অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। সে কি সোজা দুঃখ তুমি মনে করো? আবার সকলের চেয়ে বড় দুঃখ এই যে সে যে অনায়াসে এই দুঃখের বোঝা নামিয়ে সরে যেতে পারে তার এই সর্বনেশে বিকট প্রলোভন থেকে। অহরাত্রে আপনাকে আপনি বাঁচিয়ে চলা গুরুভারও তাকেই বয়ে বেড়াতে হবে। দুঃখের মানদণ্ডের এই আত্মস্বর্গের সঙ্গে ওজন সমান রাখতে হবে যে প্রেমের দরকার। পুরুষ মানুষে আপনার ভিতর থেকে যদি বার করতে না পারে তো কোনো মেয়ে মানুষেরই সাধ্য নয় তা পূর্ণ করে দেয়। কথাটা এদিক হইতে কোনোদিন এমন করিয়া ভাবি নাই। রোহিণীর সেই সাদা সিধা চুপচাপ ভাব, তারপরে অভয়া যখন তাহার স্বামীর ঘরে চলিয়া গেল, তখন তাহার সেই শান্ত মুখের উপরে অপরিসীম বেদনা নিঃশব্দে বহন করিবার যে ছবি সচক্ষে দেখিয়াছিলাম, তাহাই চক্ষের পলকে রেখায় রেখায় আমার মনের মধ্যে ফুটিয়া উঠিল। কিন্তু মুখে বলিলাম, চিঠিতে কিন্তু একা অভয়ের উদ্দেশ্যেই পুষ্পাঞ্জলি পাঠিয়েছিলে। তার প্রাপ্য আজও তাকে দিই, কেননা আমার বিশ্বাস যা কিছু পাপ, যা কিছু অপরাধ সে তার অন্তরের তেজে দগ্ধ হয়ে তাকে শুদ্ধ নির্মল করে দিয়েছে। তা না হলে আজ তো তিনি নিতান্তই সাধারণ স্ত্রীলোকের মতো তুচ্ছ, হীন হয়ে যেত। হীন কেন? বেশ, স্বামী পরিত্যাগের পাপের কি সীমা আছে নাকি? সে পাপ ধ্বংস করার মতো আগুন তার মধ্যে না থাকলে তো আজ তিনি। আগুনের কথা থাক, কিন্তু তার স্বামীটি যে কি পদার্থ সে একবার ভেবে দেখো। পুরুষ মানুষ চিরকালই উচ্ছৃঙ্খল, চিরকালই কিছু কিছু অত্যাচারী, কিন্তু তাই বলে তো স্ত্রীর সপক্ষে পালিয়ে যাওয়ার যুক্তি খাটে না। মেয়ে মানুষকে সহ্য করতেই হয়, নইলে তো সংসার চলতেই পারে না। কথা শুনিয়াই আমার সমস্তই গোলমাল হইয়া গেল। মনে মনে কহিলাম, মেয়ে মানুষের এ যে সেই সনাতন দাসত্বের সংস্কার। একটু অসহিষ্ণু হইয়া জিজ্ঞাসা করিলাম, এতক্ষণ তাহলে তুমি আগুন আগুন কি বকছিলে? কি বকছিলুম শুনবে? আজই ঘন্টা 2 পূর্বে পাটনার ঠিকানায় লেখা অভয়ের চিঠি পেয়েছি। আগুনটা কি জানো? সেদিন প্লেগ বলে যখন তার সবে পাতা সুখের ঘরকন্যার দোরগোড়ায় দাঁড়িয়েছিলে, তখন যে বস্তুটি নির্ভয়ে নির্বিচারে তোমাকে ভেতরে ডেকে নিয়ে গিয়েছিল, আমি তাকেই বলছি তার আগুন তখন সুখের খেয়াল ছিল না, আর তাতে ছিল না কর্তব্য। বুঝলে, যে তেজ মানুষকে সুমুখের দিকেই ঠেলে, দ্বিধায় পিছুতে দেয় না, আমি তাকেই এতক্ষণ আগুন আগুন বলে মরছিলুম। আগুনের এক নাম সর্বভোগ, জানো না? সে সুখ দুঃখ দুই টেনে নিয়ে যায়, তার বাজবিচার নেই। তিনি আর একটা কথা কি লিখেছেন জানো? তিনি রোহিণীবাবুকে সমর্থন করে তুলতে চান, কারণ তার বিশ্বাস নিজের জীবনের সার্থকতার ভিতর দিয়াই শুধু সংসারের অপর জীবনের সার্থকতা পৌঁছাতে পারে। আর ব্যর্থ হলে শুধু একটা জীবন একাকিত্বই হয় না, সে যে আরও অনেকগুলো জীবনকে নানা দিক থেকে নিষ্ফল করে দিয়ে যায়। তাই না? খুব সত্যি বলিয়া সে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিল। তারপরে দুজনে অনেকক্ষণ পর্যন্ত মৌন হইয়া রহিলাম। বোধ করি সে কথার অভাবেই এখন আমার মাথার মধ্যে আঙুল দিয়া রুক্ষ চুলগুলা নিরর্থক চিড়িয়া চিড়িয়া বিপর্যস্ত করিয়া তুলিতে লাগিল। তাহার এই আচরণও একেবারে নূতন। সহসা কহিল, তিনি খুব শিক্ষিত না, নইলে এত তেজ হয় না। হ্যাঁ, যথার্থই তিনি শিক্ষিতা রমণী। কিন্তু একটা কথা তিনি আমাকে লুকিয়েছেন, তার মা হবার লোভটা কিন্তু চিঠির মধ্যে বারবার চাপা দিতে গেছেন। এ লোভ তার আছে নাকি? কই, আমি তো শুনিনি। বা এলো বাবার কোন মেয়ে মানুষের নেই, কিন্তু তাই বলে বুঝি পুরুষ মানুষের কাছে বলে বেড়াতে হবে?
তুমি তো বেশ। তাহলে তোমারও আছে নাকি? যাও। বলিয়া সে অকস্মাৎ লজ্জায় রাঙা হইয়া উঠিল এবং পরক্ষণেই সে আরক্ত মুখ লুকাইবার জন্য শয্যার উপর ঝুঁকিয়া পড়িল এবং অস্তন্মুখ সূর্যরশ্মি পশ্চিমের খোলা জানালা দিয়া ভিতরে প্রবেশ করিয়াছিল। সেই আরক্ত আভা তাহার মেঘের মতো কালো চুলের উপর অপরূপ শোভায় ছড়াইয়া পড়িল এবং কানের হীরার দুল দুটিতে নানা বর্ণের দুটি ঝিকমিক করিয়া খেলা করিয়া ফিরিতে লাগিল। ক্ষণিক পরে সে আত্মসংবরণ করিয়া সোজা হইয়া বসিয়া কহিল, কেন? আমার কি ছেলে মেয়ে নেই যে লোভ হবে? মেয়েদের বিয়ে দিয়েছি, ছেলেরও বিয়ে দিতে এসেছি। একটি দুটি নাতি নাতনি হবে, তাদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। আমার অভাব কি বলো তো? চুপ করিয়া রহিলাম। এ কথা লইয়া উত্তর প্রত্যুত্তর করিতে প্রবৃত্তি হইল না। বঙ্কুর বিয়ে তো এখনো 10-12 দিন বাকি আছে। চলো, তোমাকে কাশিতে আমার গুরুদেবকে দেখিয়ে নিয়ে আসি। আমি কি একটা দেখবার জিনিস? সে বিচারের ভার যারা দেখে তাদের, তোমার নয়। তাও যদি হয়, কিন্তু এতে আমারই বা লাভ কি, বা তোমার গুরুদেবের বা লাভ কি? রাজলক্ষ্মী গম্ভীর হইয়া বলিল, লাভ তোমাদের নয়, লাভ আমার। না হয় শুধু এজন্যই চলো। সুতরাং সম্মত হইলাম। সম্মুখে একটা দীর্ঘকালব্যাপী অকাল থাকায় এই সময়টায় চারিদিকে যেন বিবাহের বন্যা নামিয়াছিল। যখন তখন ব্যান্ডেড কর্নেট এবং ব্যাক পাইপের বাঁশি বিবিধ প্রকারের বাদ্য ভাণ্ড সহযোগে মানুষকে পাগল করিয়া তুলিবার জোগাড় করিয়াছিল। আমাদের স্টেশন যাত্রার পথেও এমনই কয়েকটা উন্মত্ত শব্দের ঝড় প্রচণ্ড বেগে বহিয়া গেল। তেজটা একটু কমিয়া আসিলে রাজলক্ষ্মী সহসা প্রশ্ন করিল, আচ্ছা, তোমার মতেই যদি সবাই চলে, তাহলে তো গরিবদের আর বিয়ে করাও হয় না, ঘর সংসারও করা চলে না। তাহলে সৃষ্টি থাকে কি করে? তাহার অসামান্য গাম্ভীর্য দেখিয়া হাসিয়া ফেলিলাম। বললাম, সৃষ্টি রক্ষার জন্যে তোমাকে কিছুমাত্র দুশ্চিন্তার আবশ্যক নেই, কারণ আমার মতে চলবার লোক পৃথিবীতে বেশি নেই, অন্তত আমাদের এদেশে নেই বললেই চলে। না থাকাই তো ভালো। বড় লোকেরাই শুধু মানুষ, আর গরিব বলে কি তারা সংসারে ভেসে এসেছে? তাদের ছেলেপুলে নিয়ে ঘরকন্যার স্বাদ আহ্লাদ নেই? স্বাদ আহ্লাদ থাকলেই যে তাকে প্রশ্রয় দিতে হবে, তার কি কোনো অর্থ আছে? কেন নাই, আমাকে বুঝিয়ে দাও। দরিদ্র নির্বিশেষেই আমার এ মত নয়। আমার মত শুধু দরিদ্র ভদ্র গৃহস্থদের সম্বন্ধেই। তার কারণও তুমি জানো বলেই আমার বিশ্বাস। রাজলক্ষ্মী জিদের স্বরে বলিল, তোমারও মত ভুল। আমারও কেমন যেন জিদ চাপিয়া গেল। বলিয়া ফেলিলাম, হাজার ভুল হলেও তোমার মুখে সে কথা শোভা পায় না। বন্ধুর বাপ যখন তোমাদের দুবোনকেই একসঙ্গে মাত্র ৭২,০০০ টাকার লোভে বিয়ে করেছিল, সেদিন এখনো এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। তবে নাকি সে লোকটার নেহাত পেশা বলেই রক্ষে। নইলে ধরো, যদি সে তোমাকে তার ঘরে নিয়ে যেত, তোমার দুটি একটি ছেলে পুলে হতো, একবার ভেবে দেখো দেখি অবস্থাটা। রাজলক্ষ্মীর চোখের দৃষ্টিতে কলহ ঘনাইয়া উঠিল। কহিল, ভগবান যাদের পাঠাতেন তাদের তিনিই দেখতেন। তুমি নাস্তিক বলে কেবল বিশ্বাস করো না। আমি নাস্তিক হই বা যাই হই, আস্তিকের ভগবানের দরকার কি শুধু এই জন্য এইসব ছেলে মানুষ করতে? না হয় তিনি নাই দেখতেন, কিন্তু তোমার মতো আমি অত ভীতু নই। আমি দৌড় দৌড়ে ভিক্ষে করেও তাদের মানুষ করতুম। আর যাই হোক, বাউহুলি হওয়ার চেয়ে সে আমার ঢের ভালো হতো। আমি আর তর্ক করিলাম না। আলোচনাটা নিতান্ত ব্যক্তিগত এবং অপ্রিয় ধারায় নামিয়া আসিয়াছিল বলিয়া জানালার বাহিরের রাস্তার দিকে চাহিয়া নিরুত্তরে বসিয়া রহিলাম। আমাদের গাড়ি ক্রমশ সরকারি এবং বেসরকারি অফিস কোয়ার্টার ছাড়াইয়া অনেক দূরে আসিয়া পড়িল। সেদিনটা ছিল শনিবার। বেলা ২টার পর অধিকাংশ অফিসে কেরানি ছুটি পাইয়া ২:৩০ ট্রেন ধরিতে দ্রুত বেগে চলিয়া আসিতেছিল। প্রায় সকলের হাতেই
কিছু না কিছু খাদ্য সামগ্রী, কাহারো হাতে 2টা বড় চিংড়ি, কাহারো রুমালে বাঁধা একটু পাঁঠার মাংস, কাহারো হাতে পাড়াগাঁয়ের দুষ্প্রাপ্য কিছু কিছু তরি তরকারি এবং ফলমূল। 7 দিনের পরে গৃহে পৌঁছিয়া উৎসুক ছেলেমেয়ের মুখে একটু আনন্দের হাসি দেখিতে প্রায় সকলেই সামর্থ্য মতো অল্প স্বল্প মিষ্টান্ন কিনিয়া চাদরের খুঁটে বাঁধিয়া ছুটিতেছে। প্রত্যেকেরই মুখের উপর আনন্দ ও ট্রেন ধরিবার উৎকণ্ঠা একসঙ্গে এমনই পরিস্ফুট হইয়া উঠিয়াছে যে রাজলক্ষ্মী আমার হাতটা টানিয়া অত্যন্ত কৌতূহল হইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, এরা কেন এমনভাবে সব স্টেশনের দিকে ছুটছে? আজ কি? আজ শনিবার, এরা সব অফিসের কেরানি, রবিবারের ছুটিতে বাড়ি যাচ্ছেন। হ্যাঁ তাই বটে। আর দেখো, সবাই একটা কিছু খাবার জিনিস নিয়ে যাচ্ছেন। পাড়াগাঁয়ে তো এসব জিনিস পাওয়া যায় না, তাই বোধহয় ছেলে মেয়েদের হাতে কিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, তাহার কল্পনা দ্রুত বেগে চলিয়াছিল, তাই তৎক্ষণাৎ কহিল। বলিতে বলিতেই তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সম্ভব বটে। রাজলক্ষ্মী গাড়ির জানালা দিয়া আবার কিছুক্ষণ তাহাদের প্রতি চাহিয়া থাকিয়া হঠাৎ ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ গা, এদের মাইনে কত? কেরানির মাইনে আর কত হয়? 25, 30, 20 এমনই। কিন্তু বাড়িতে তো এদের মা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, ছেলেপুলে আছে। আমি যোগ করিয়া দিলাম, 2-1টি বিধবা বোন আছে, কাজকর্ম, লোক লৌকিকতা, ভদ্রতা আছে, কলিকাতার বাসা খরচ আছে, অবিচ্ছিন্ন রোগের খরচ। বাঙালি কেরানি জীবনের সমস্তই নির্ভর করে এই 30টি টাকার উপর। রাজলক্ষ্মীর যেন দম আটকাইয়া আসিতেছিল। সে এমনই ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, তুমি জানো না, এদের বাড়িতে সব বিষয় আশয় আছে নিশ্চয়ই। তাহার মুখ দেখিয়া তাহাকে নিরাশ করিতে আমার বেদনা বোধ হইল। তথাপি বলিলাম, এদের ঘর কন্যার ইতিহাস আমি ঘনিষ্ঠভাবেই জানি। আমি নিঃসংশয়ে জানি এদের 14 আনা লোকের কিচ্ছু নেই। চাকরি গেলে হয় ভিক্ষা, না হয় সমস্ত পরিবারের সঙ্গে উপোস করতে হয়। এদের ছেলে মেয়েদের কথা শুনবে? না না, শুনবো না, আমি শুনতে চাই নে। সে যে প্রাণপণে অশ্রু সংবরণ করিয়া আছে, সে তাহার চোখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম। তাই আর কিছু না বলিয়া পুনরায় পথের দিকে মুখ ফিরাইলাম। অনেকক্ষণ পর্যন্ত আর তাহার সাড়া শব্দ পাইলাম না। এতক্ষণ অবধি বোধ করি সে নিজের সঙ্গে ওকালতি করিয়া শেষে নিজের কৌতূহলের কাছে পরাজয় মানিয়া আমার জামার খুঁট ধরিয়া টানিল। ফিরিয়া চাহিতেই সে করুণ কণ্ঠে বলিল, আচ্ছা বলো ওদের ছেলেপুলের কথা, কিন্তু 2টি পায়ে পড়ি, মিছিমিছি বাড়িয়ে বলো না, দোহাই তোমার। তাহার মিনতি করার ভঙ্গি দেখিয়া আমার হাসি পাইল, কিন্তু হাসিলাম না, বরঞ্চ কিঞ্চিত অতিরিক্ত গাম্ভীর্যের সহিত বলিলাম, বাড়িয়ে বলা তো দূরের কথা, তুমি জিজ্ঞাসা করা সত্ত্বেও তোমাকে শোনাতাম না, যদি না তুমি একটু আগে নিজের সম্বন্ধে ভিক্ষা করে ছেলে মানুষ করার কথা বলতে। ভগবান যাদের পাঠান তিনিই তাদের সুব্যবস্থার ভার করে দেন, এ একটা কথা বটে। অস্বীকার করলে নাস্তিক বলে হয়তো আবার আমাকে গালমন্দ করবে, কিন্তু সন্তানের দায়িত্ব বাপ মায়ের উপর কতটা আর ভগবানের উপর কতটা, এ 2টি সমস্যার মীমাংসা তুমি নিজেই করো। আমি যা জানি তাই শুধু বলবো, কেমন? সে নীরবে আমার দিকে জিজ্ঞাসু মুখে চাহিয়া আছে। সেটি দেখিয়া কহিলাম, ছেলে জন্মালে তাকে কিছুদিন বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার মায়ের উপরেই থাকে বলে আমার মনে হয়। ভগবানের উপর আমার অচলা ভক্তি, তার দয়ার প্রতিও আমার অন্ধ বিশ্বাস, কিন্তু তবুও মায়ের বদলে তার নিজের এই ভারটা নেবার উপায় আছে কিনা। রাজলক্ষ্মী রাগ করিয়া হাসিয়া ফেলিয়া বলিল, দেখো, চালাকি করো না, সে আমি জানি। জানো? যাক, তাহলে একটা জটিল সমস্যার মীমাংসা হলো। কিন্তু 30 টাকা ঘরের জননীর দুধের উৎস শুকিয়ে আসতে কেন যে বিলম্ব হয় না, সে জানতে হলে কোনো 30 টাকা ঘরের প্রসূতির আহারের সময় উপস্থিত থাকা আবশ্যক। কিন্তু সে যখন পারবে না, তখন এক্ষেত্রে আমার কথাটা না হয় মেনেই নাও।
রাজলক্ষ্মী ম্লান মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। পাড়াগাঁয়ে যে গোদুগ্ধের একান্ত অভাব, এ কথাটাও তোমাকে মেনে নিতে হবে রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী তাড়াতাড়ি কহিল, হে আমি নিজেও জানি, ঘরে গরু থাকে তো ভালো, নইলে আজকাল মাথা খুঁড়ে মলেও কোনো পল্লী গ্রামে এক ফোঁটা দুধ পাওয়ার জো নেই। গরুই নেই, তার আবার দুধ। বলিলাম, যাক, আরও একটা সমস্যার সমাধান হলো। তখন ছেলেটার ভাগ্যে রইল স্বদেশি খাঁটি পানা পুকুরের জল আর বিদেশি কৌটো ভরা খাঁটি বার্লির গুঁড়ো। কিন্তু তখনও দুর্ভাগ্যটার অদৃষ্টে হয়তো এক হাত মোটা তার স্বাভাবিক খাদ্যও জোটে, কিন্তু সে সৌভাগ্য এসব ঘরে বেশি দিন থাকার আইন নেই। মাস চারেকের মধ্যেই আরেকটি নূতন আগন্তুক তার আবির্ভাবের নোটিশ দিয়ে দাদার মাতৃদুগ্ধের বরাদ্দ একেবারে বন্ধ করে দেয়। এ বোধ করি তুমি। হ্যাঁ হ্যাঁ জানি, এ আমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না। তারপরে তুমি বলো। তারপর ছোঁড়াটাকে ধরে পেটের রোগে এবং স্বদেশি ম্যালেরিয়া জ্বরে তখন বাপের দায়িত্ব হচ্ছে বিদেশি কুইনিন ও বার্লির গুঁড়ো জোগানো, এবং মায়ের ঘাড়ে পড়ে ওই যে বলুম হাতুড়ে গিয়ে পুনরায় ভর্তি হওয়ার মুলতুবির ফুরসতে ওইগুলো খাঁটি দেশি জলে গুলে তাকে গেলানো এবং যথাসময়ে সতিকাগৃহের হাঙ্গামা মিটিয়ে নহকুমার কোলে করে বেরিয়ে এসে প্রথমটার জন্যে দিন কতক চেঁচানো। চেঁচানো কেন? ওটা মায়ের স্বভাব বলে, এমনকি কেরানির ঘরেও তার অন্যথা দেখা যায় না। যখন ভগবান তার দায়িত্ব শোধ করতে ছেলেটাকে শ্রীচরণে টেনে নেন। এতক্ষণ বাহিরের দিকে চাহিয়াই কথা কহিতেছিলাম। অকস্মাৎ দৃষ্টি ফিরাইতে দেখিলাম তাহার বড় বড় দুটি চক্ষু অশ্রু জলে ভাসিতেছে। অতিশয় ক্লেশ বোধ করিলাম। মনে হইল, এ বেচারাকে নিরর্থক দুঃখ দিয়ে আমার লাভ কি? অধিকাংশ ধনীর মতো ইহারও না হয় জগতের এই বিরাট দুঃখের দিকটা অগোচরেই থাকিত। বাংলার ক্ষুদ্র চাকুরিজীবী প্রকাণ্ড দরিদ্র গৃহস্থ পরিবার যে শুধু খাদ্যাভাবেই ম্যালেরিয়া, ওলা ওঠা প্রভৃতি উপলক্ষ করিয়া প্রতিদিন শূন্য হইয়া যাইতেছে, অন্যান্য বড়লোকের মতো এও না হয় এ কথাটা নাই জানিত, কি এমন তাহাতে বেশি ক্ষতি হইত? এমনই সময় রাজলক্ষ্মী চোখ মুছিতে মুছিতে অবরুদ্ধ স্বরে হঠাৎ বলিয়া উঠিল, হোক কেরানি, তবু তারা তোমার চেয়ে ঢের ভালো। তুমি তো পাষাণ, তোমার নিজের কোনো দুঃখ নেই বলে তুমি এদের দুঃখ কষ্ট এমন আহ্লাদ করে বর্ণনা করছো। আমার কিন্তু বুক ফেটে যাচ্ছে। বলিয়া সে অঞ্চলে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। ইহার প্রতিবাদ করিলাম না, কারণ তাহাতে লাভ হইত না। বরঞ্চ সবিনয়ে কহিলাম, এদের সুখের ভাগটাও তো আমার কপালে জোটে না। বাড়ি পৌঁছতে এদের আগ্রহটাও ভেবে দেখবার বিষয়। রাজলক্ষ্মীর মুখ হাসি ও কান্নায় মুহূর্তেই দীপ্ত হইয়া উঠিল। কহিল, আমিও তো তাই বলছি। আজ বাবা আসছে বলে ছেলেপুলেরা সব পথ চেয়ে বসে আছে। ওদের মাইনে হয়তো কম, তেমনি বাবু আনিও নেই, কিন্তু তাই বলে কি 25-30 টাকা? এত কম কখনো নয়, অন্তত 100-150 টাকা। আমি নিশ্চয়ই বলছি। হতেও পারে, আমি হয়তো ঠিক জানি না। উৎসাহ পাইয়া রাজলক্ষ্মীর লোভ বাড়িয়া গেল। অতিশয় ক্ষুদ্র কেরানির জন্য মাসে 150 টাকা মাহিনা তাহার মনঃপুত হইল না। কহিল, শুধু কি মাইনেটিই ওদের ভরসা বলে তুমি মনে করো? সবাই উপরিও কত পান। আর সে কোনো কথা কহিল না। মুখ ভার করিয়া রাস্তার দিকে চাহিয়া বসিয়া রহিল। খানিক পরে বাহিরের দিকেই চোখ রাখিয়া বলিল, তোমাকে যতই দেখছি ততই আমার তোমার উপর থেকে মন চলে যাচ্ছে। তুমি ছাড়া আমার গতি নেই জানো বলেই তুমি এমন করে বাঁধো বলো। এতদিনের পরে আজ বোধ করি এই প্রথম তাহার হাত দুটি জোড় করিয়া নিজের হাতের মধ্যে টানিয়া নিলাম। তাহার মুখের পানে চাহিয়া কি যেন একটা বলিতেও চাহিলাম, কিন্তু গাড়ি আসিয়া স্টেশনের ধারে দাঁড়াইল। একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ভ থাকা সত্ত্বেও বঙ্কু কিছু কিছু জিনিসপত্র লইয়া পূর্বাহ্নেই আসিয়াছিল।
সে রতনকে কোচ বাক্সে দেখিতে পাইয়া ছুটিয়া আসিয়া দাঁড়াইল। হাত ছাড়িয়া দিয়া সোজা হইয়া বসিলাম। যে কথাটা মুখে আসিয়া পড়িয়াছিল আবার তাহা নীরবে অন্তরের ভিতরে গিয়া লুকাইল। 2:30টার লোকাল ছাড়ে ছাড়ে আমাদের ট্রেন পড়ে। এমন সময় একটি প্রৌঢ় গোছের দরিদ্র ভদ্রলোক এক হাতে নানা জাতীয় তরি তরকারির পুঁটুলি এবং অন্য হাতে দাঁড় শুদ্ধ একটি মাটির পাখি লইয়া শুধু প্ল্যাটফর্মের প্রতি লক্ষ্য রাখিয়া দিকবিদিক জ্ঞান শূন্যভাবে ছুটিয়া গিয়া রাজলক্ষ্মীর গায়ে আসিয়া পড়িল। মাটির পুতুল মাটিতে পড়িয়া গুঁড়া হইয়া গেল। লোকটা হায় হায় করিয়া বোধ করি কুড়াইতে যাইতেছিল। পাড়েজি হুঙ্কার ছাড়িয়া এক লম্ফে তাহার ঘাড় চাপিয়া ধরিল এবং বঙ্কু ছড়ি তুলিয়া বুড়ো কানা ইত্যাদি বলিয়া মারে আর কি। আমি একটু দূরে অন্য মনস্ক ছিলাম, শশব্যস্তে রণস্থলে আসিয়া পড়িলাম। আমি তাড়াতাড়ি ছাড়াইয়া দিয়া বলিলাম, যা হওয়ার হয়েছে, আপনি শীঘ্র যান, আপনার ট্রেন ছেড়ে দিল বলে। লোকটি তবুও তাহার পুতুলের টুকরা কয়টা কুড়াইবার জন্য বার কয়েক ইতস্তত করিয়া শেষে দৌড় দিল, কিন্তু অধিক দূর ছুটিতে হইল না, গাড়ি ছাড়িয়া দিল। তখন ফিরিয়া আসিয়া সেই আরেক দফা ক্ষমা ভিক্ষা করিয়া সেই ভাঙা অংশগুলা সংগ্রহ করিতে প্রবৃত্ত হইল দেখিয়া আমি ঈষৎ হাসিয়া কহিলাম, ওতে আর কি হবে? লোকটি কহিল, কিছুই না মশাই, মেয়েটার অসুখ। গেল সোমবারে বাড়ি থেকে আসবার সময় বলে দিলে আমার জন্য একটি পাখি পুতুল কিনে এনো না। কিনতে গেলুম, একটা গরজ বুঝে দর হাঁকলে কিনা 2 আনা, তার একটি পয়সা কম নয়। তাই সই মড়িবাচি করে 8টা পয়সা ফেলে দিয়ে নিলুম। কিন্তু এমন অদেষ্ট দেখুন না যে দোরগোড়া এনে ভেঙে গেল। বেটি কেঁদে বলবে, বাবা আনলে না। যা হোক, টুকরোগুলো নিয়ে যাই, দেখিয়ে বলবো, মা এ মাসের মাইনেটা পেলে আগে তোর পুতুল কিনে দেবে, তবে আমার অন্য কাজ। বলিয়া সমস্তগুলি কুড়াইয়া সযত্নে চাদরের খুঁটে বাঁধিয়া দিল এবং কহিল, আপনার স্ত্রীর বোধহয় বড্ড লেগেছে, আমি দেখতে পাইনি। লোকসানকে লোকসানও হলো, গাড়িটাও পেলুম না। পেলে তবুও রোগা মেয়েটাকে আধ ঘন্টা আগে গিয়ে দেখতে পেতুম। বলিতে বলিতে ভদ্রলোকটি পুনরায় প্ল্যাটফর্মের দিকে প্রস্থান করিল। বঙ্কু পাড়েজিকে লইয়া কি একটা প্রয়োজনে অন্যত্র চলিয়া গেল। আমি হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখি শ্রাবণের ধারার মতো রাজলক্ষ্মীর 2 চক্ষু অশ্রু জলে ভাসিয়া যাইতেছে। ব্যস্ত হইয়া কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম, খুব লেগেছে নাকি? কোথায় লাগলো? রাজলক্ষ্মী আঁচলে চোখ মুছিয়া চুপি চুপি কহিল, হ্যাঁ খুবই লেগেছে, কিন্তু সে এমন জায়গায় যে তোমার মতো পাষাণের দেখবার জো নেই, বোঝবারও জো নেই। শ্রীমান বঙ্কুকে কেন যে বাধ্য হইয়া আমাদের জন্য একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ভ করিতে হইয়াছিল, এই খবরটা যখন তাহার কাছে আমি লইতেছিলাম তখন রাজলক্ষ্মী কান পাতিয়া শুনিতেছিল। এখন সে অন্যত্র যাইতে রাজলক্ষ্মীর নিতান্ত গায়ে পড়িয়াই আমাকে শোনাইয়া দিল যে নিজের জন্য বাজে খরচ করিতে সে যত নারাজ, ততই তাহার ভাগ্যে এই সকল বিড়ম্বনা ঘটে। সে কহিল, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে গেলে যদি ওদের তৃপ্তি হয় বেশ, তো তাও তো তোমাদের জন্য মেয়েদের গাড়ি ছিল, কেন রেল কোম্পানিকে মিছে মিছে এত টাকা বেশি দেওয়া? বঙ্কুর কৈফিয়তের সঙ্গে তাহার মায়ের এই মিতব্যয় নিষ্ঠায় বিশেষ কোনো সামঞ্জস্য দেখিতে পাইলাম না, কিন্তু সে কথা মেয়েদের বলিতে গেলে কলহ বাঁধে। অতএব চুপ করিয়া শুনিয়া গেলাম, কিছুই বলিলাম না। প্ল্যাটফর্মে একখানি বেঞ্চের উপর বসিয়া সেই ভদ্রলোকটি ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিলেন। সম্মুখ দিয়া যাইবার সময় জিজ্ঞাসা করিলাম, কোথায় যাবেন? বর্ধমান। তাহলে তো উনি অনায়াসেই গাড়িতে যেতে পারেন, ভাড়াও লাগবে না। তাই কেন বলো না ওকে? টিকিট নিশ্চয়ই কেনা হয়ে গেছে, ভাড়ার টাকা ওটা বাঁচবে না। তা হোক না,
ভিড়ের কষ্টটা তো বাঁচবে। ওদের অভ্যাস আছে, ভিড়ের কষ্ট গ্রাহ্য করেন না। না না, তুমি ওকে বলো, আমরা তিনজনে কথাবার্তায় এতটা পথ বেশ যেতে পারবো। বুঝলাম এক্ষণে সে নিজের ভুলটা টের পাইয়াছে। বঙ্কু এবং নিজের চাকর বাকরদের চোখের উপর আমার সঙ্গে একাকী একটা আলাদা গাড়িতে ওঠার দৃষ্টিকটুতা এখন সে কোনো মতে একটুখানি ফিকা করিয়া লইতে চায়। তথাপি ইহাকেই আরও একটু চোখে আঙুল দিয়া দেখাইবার জন্য তাচ্ছিল্যভাবে কহিলাম, কাজ কি একটা বাজে লোককে গাড়িতে ঢুকিয়ে তুমি যত পারো আমার সঙ্গে কথা কয়, বেশ সময় কেটে যাবে। আমি জানি আমাকে জব্দ করবার এত বড় সুযোগ পেয়ে কি তুমি হাতছাড়া করতে পারো? এই বলিয়া সে চুপ করিল। কিন্তু ট্রেন স্টেশনে লাগিতেই আমি তাহাকে গিয়া কহিলাম, আপনি কেন বা আমাদের গাড়িতে আসুন না, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, ভিড়ের দুঃখটা আপনার বাঁচবে। বলা বাহুল্য, তাহাকে রাজি করাইতে ক্লেশ পাইতে হইল না। অনুরোধ মাত্রই তিনি তাহার পুঁটুলি লইয়া আমাদের গাড়িতে আসিয়া অধিষ্ঠিত হইলেন। ট্রেন গোটা 2 স্টেশন পার হইতে না হইতেই রাজলক্ষ্মী তাহার সহিত চমৎকার কথাবার্তা জুড়িয়া দিল এবং আরও কয়েকটা স্টেশন উত্তীর্ণ হইবার মধ্যেই তাহার ঘরের খবর, পাড়ার খবর, এমনকি আশপাশের গ্রামগুলোর খবর পর্যন্ত সে খুঁটিয়া জানিয়া দিল। রাজলক্ষ্মীর গুরুদেব কাচিতে দৌহিত্রী লইয়া বাস করেন। তাহাদের জন্য যে কলিকাতা হইতে অনেক জিনিসপত্র লইয়া যাইতেছিল, বর্ধমানের কাছাকাছি আসিলে তোরঙ্গ খুলিয়া সে তাহারই মধ্যে হইতে বাঁচিয়া একখানি সবুজ রঙের রেশমের শাড়ি বাহির করিয়া বলিল, সরলাকে তার পুতুলের বদলে এই কাপড়খানি দেবে। ভদ্রলোক প্রথমে অবাক হইলেন, পরে সলজ্জভাবে তাড়াতাড়ি কহিলেন, না না মা, সরলাকে আমি আসছে বারে পুতুল কিনে দেব, আপনি কাপড় রেখে দিন। তাছাড়া এ যে বড্ড দামি কাপড় মা। রাজলক্ষ্মী বস্ত্রখানি তাহার পাশে রাখিয়া দিয়া কহিল, বেশি দাম নয়, আর দাম যাই হোক, একখানি তার হাতে দিয়ে বলবে তার মাসি তাকে ভালোবেসে পড়তে দিয়েছে। ভদ্রলোকের চোখ ছলছল করিয়াছিল। আধ ঘন্টার আলাপে একজন অপরিচিত লোকের পীড়িত কন্যাকে এমন একখানি মূল্যবান বস্ত্র উপহার দেওয়া জীবনে বোধ করি তিনি আর কখনো দেখেন নাই। কহিলেন, আশীর্বাদ করুন সে ভালো হয়ে উঠুক, কিন্তু গরিবের ঘরে এত দামি কাপড় নিয়ে সে কি করবে মা, আপনি তুলে রেখে দিন। বলিয়া তিনি আমার প্রতিও একবার চাহিলেন। আমি কহিলাম, তার মাসি যখন তাকে পড়তে দিচ্ছে তখন নিয়ে গিয়ে আপনার দেওয়াই উচিত বলিয়া হাসিয়া কহিলাম, সরলার ভাগ্য ভালো, আমাদের এমন একটা মাসি পিসি থাকলে বেঁচে যেতুম মশাই। এবার কিন্তু আপনার মেয়েটি চটপট সেরে উঠবে, দেখবেন। ভদ্রলোকের সমস্ত মুখে কৃতজ্ঞতা তখন উছলিয়া পড়িতে লাগিল। তিনি আর আপত্তি না করিয়া কাপড়খানি গ্রহণ করিলেন। আবার দুজনের কথাবার্তা চলিতে লাগিল। সংসারের কথা, সমাজের কথা, সুখ দুঃখের কথা, কত কি। আমি শুধু জানালার বাহিরে তাকিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম এবং যে প্রশ্ন নিজেকে নিজে বহুবার জিজ্ঞাসা করিয়াছি, এই ক্ষুদ্র ঘটনার সূত্র ধরিয়া আবার সেই প্রশ্ন মনে উঠিল, এই যাত্রার সমাপ্তি কোথায়? একখানা 10-12 টাকা মূল্যের বস্ত্র দান করা রাজলক্ষ্মীর পক্ষে কঠিনও নয়, নতুনও নয়। তাহার দাস দাসী চাকরেরা হয়তো এ কথা লইয়া একবার চিন্তা পর্যন্ত করিত না, কিন্তু আমার চিন্তা আলাদা। এই দেওয়া জিনিসটা যে দান করার হিসেবে তাহার কাছে কিছুই নয়, সে আমিও জানি এবং কাহারও চেয়ে কম জানি না। কিন্তু আমি ভাবিতেছিলাম, তাহার হৃদয়ের ধারাটা যেদিক লক্ষ্য করিয়া আপনাকে নিঃশেষ করিতে উদ্দাম হইয়া ছুটিয়া চলিয়াছে, ইহার অবসান হইবে কোথায় এবং কি করিয়া? সমস্ত রমণীর অন্তরেই নারী বাস করে কিনা তাহা জোর করিয়া বলা অত্যন্ত দুঃসাহসের কাজ। কিন্তু নারীর চরম সার্থকতা যে মাতৃত্বে, এ কথা বোধ করি
গলা বড় করিয়াই প্রচার করা যায়। রাজলক্ষ্মীকে আমি চিনিয়াছিলাম। তাহার পিয়ারি বাইজি যে তাহার অপরিণত যৌবনের সমস্ত দুর্দাম আক্ষেপ লইয়া প্রতি মুহূর্তেই মরিতেছিল, সে আমি লক্ষ্য করিয়া দেখিয়াছিলাম। আজ সে নামটা উচ্চারণ করিলেও সে যেন লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া যাইতে থাকে। আমার সমস্যাও হইয়াছিল ইহাই। সর্বস্ব দিয়া সংসার উপভোগ করিবার সেই উত্তপ্ত আবেগ আর রাজলক্ষ্মীর মধ্যে নাই। আজ সে শান্ত স্থির। তাহার কামনা বাসনা আজ তাহারই মধ্যে এমন ডুব মারিয়াছে যে বাহির হইতে হঠাৎ সন্দেহ হয় তাহারা আছে কি নাই। তাহাই এই সামান্য ঘটনাকে উপলক্ষ করিয়া আমাকে আবার স্মরণ করিয়া দিল। আজ এই তাহার পরিণত যৌবনের সুগভীর তলদেশ হইতে যে মাতৃত্ব সহসা জাগিয়া উঠিয়াছে, সদ্য নিদ্রোত্থিত কুম্ভকর্ণের মতো তাহার বিরাট ক্ষুধার আহার মিলিবে কোথায়? তাহার নিজের সন্তান থাকিলে যাহা সহজ এবং স্বাভাবিক হইয়া উঠিতে পারিত, তাহারই অভাবে সমস্যা এমন একান্ত জটিল হইয়া উঠিয়াছে। সেদিন পাটনায় তাহার মধ্যে যে মাতৃরূপ দেখিয়া মুগ্ধ অভিভূত হইয়া গিয়াছিলাম, আজ তাহার সেই মূর্তি স্মরণ করিয়া আমার অত্যন্ত ব্যথার সহিত কেবলই মনে হইতে লাগিল, তত বড় আগুনকে ফুঁ দিয়া নিভানো যায় না। সেটি বলিয়াই আজ পরের ছেলেকে ছেলে কল্পনা করার ছেলে খেলা দিয়া রাজলক্ষ্মীর বুকের তৃষ্ণা কিছুতেই মিটিতেছে না। তাই আজ একমাত্র বঙ্কুই তাহার কাছে পর্যাপ্ত নয়। আজ দুনিয়ার যেখানে যত ছেলে আছে, সকলের সুখ দুঃখই তাহার হৃদয়কে আলোড়িত করিতেছে। বর্ধমানে ভদ্রলোক নামিয়া গেলে রাজলক্ষ্মী অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। আমি জানালা হইতে দৃষ্টি সরাইয়া লইয়া জিজ্ঞাসা করিলাম, এই কান্নাটা কার কল্যাণে হলো? সরলা না তার মায়ের? তুমি বুঝি এতক্ষণ আমাদের কথা শুনছিলে? কাজে কাজেই মানুষ নিজে কথা না কইলেই পরের কথা তার কানে এসে ঢোকে। সংসারে কম কথা লোকের জন্যে ভগবান এই শাস্তির সৃষ্টি করে রেখেছেন। ফাঁকি দেবার জো নেই, সে যাক। কিন্তু চোখের জল কার জন্য ঝরছিল শুনতে পাইনি। আমার চোখের জল কার জন্য ঝরে সে শুনে তোমার লাভ নেই। লাভের আশা করিনি, শুধু লোকসান বাঁচিয়ে চলতে পারলেই বাঁচি। সরলা কিংবা তাহার মায়ের জন্যে যত ইচ্ছে চোখের জল ঝরুক, আমার আপত্তি নেই। কিন্তু তার বাপের জন্য ঝরাটা আমি পছন্দ করি না। রাজলক্ষ্মী শুধু একটা হুঁ বলিয়াই জানালার বাইরে চাহিয়া দেখিতে লাগিল। মনে করিয়াছিলাম এমন একটা রসিকতা নিষ্ফল হইবে না, ইহা অনেক নিরুদ্ধ উৎসের বাধা মুক্ত করিয়া দিবে। কিন্তু সে তো হইলই না, বরঞ্চ যদি বা সে এতক্ষণ এই দিকেই চাহিয়াছিল, রসিকতা শুনিয়া আরেক দিকে মুখ ফিরাইয়া বসিল। কিন্তু বহুক্ষণ মৌন ছিলাম। কথা কহিবার জন্য ভিতরে ভিতরে একটা আবেগ উপস্থিত হইয়াছিল, তাই বেশিক্ষণ চুপ করিয়া থাকিতে পারিলাম না। আবার কথা কহিলাম, বলিলাম, বর্ধমান থেকে কিছু খাবার কিনে নিলে হতো। রাজলক্ষ্মী কোনো উত্তরই দিল না, তেমনই চুপ করিয়া রহিল। পরের শোকে এতক্ষণ কেঁদে ভাসিয়ে দিলে, আর ঘরের লোকের দুঃখে যে কানই দাও না। এ বিলেত ফেরতের বিদ্যা শিখলে কোথায়? বিলেত ফেরতের উপর যে তোমার ভারী ভক্ত দেখি। হ্যাঁ, তারা ভক্তির পাত্র যে। কেন, তারা তোমাদের করিলে কি? এখনো কিছু করেনি, কিন্তু পাছে কিছু করে এই ভয়েই আগে থেকে ভক্তি করি। এ তোমাদের ভারী অন্যায়। তোমরা তোমাদের দল থেকে, জাত থেকে, সমাজ থেকে, সব দিক থেকেই বার করে দিয়েছ। তবু তারা তোমাদের জন্য এতটুকুও করে, তাতেই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমরা ঢের বেশি কৃতজ্ঞ হতুম যদি তারা সেই রাগে পুরোপুরি মুসলমান কিংবা খ্রিস্টান হয়ে যেত। ওদের মধ্যে যারা নিজেদের ব্রাহ্ম বলে, তারা ব্রাহ্ম সমাজকে নষ্ট করছে। যারা হিন্দু বলে মনে করে, তারা হিন্দু সমাজকে ত্যক্ত করে মারছে। ওরা নিজেরা কি
যদি তাই আগে থেকে ঠিক করে নিয়ে পরের জন্য কাঁদতে বসতো, তাতে হয়তো ওদের নিজেদেরও মঙ্গল হতো, আর যাদের জন্য কাঁদে তাদেরও হয়তো একটু উপকার হতো। কিন্তু আমার তো তা মনে হয় না। না হলেও তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু যে জন্যে সম্প্রতি আটকাচ্ছে সে অন্য কথা। কই, তার তো কোনো জবাব দাও না। ওগো, সেজন্য আটকাবে না। আগে তোমার খিদে পাক, তারপর চিন্তা করে দেখা যাবে। তখন চিন্তা করে যে কোনো স্টেশন থেকে যা মেলে খাবার কিনে গিলতে দেবে, এই তো। কিন্তু সে হবে না, তা বলে রাখছি। জবাব শুনিয়া সে আমার মুখের প্রতি খানিকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া আবার একটু হাসিয়া বলিল, হে, আমি পারি, তোমার বিশ্বাস হয়? বেশ, এতটুকু বিশ্বাসও তোমার উপর থাকবে না? তা বটে। বলিয়া সে পুনরায় তাহার জানালার বাহিরে চাহিয়া নীরবে বসিয়া রহিল। পরের স্টেশনে রাজলক্ষ্মী রতনকে ডাকিয়া খাবারের জায়গাটা চাহিয়া লইল এবং তাহাকে তামাক দিতে হুকুম করিয়া থালায় করিয়া সমস্ত খাদ্য সামগ্রী সাজাইয়া সম্মুখে ধরিয়া দিল। দেখিলাম এ বিষয়ে এক বিন্দু ভুলচুক কোথাও নাই। আমি যাহা কিছু ভালোবাসি সমস্ত খুঁটাইয়া সংগ্রহ করিয়া আনা হইয়াছে। বেঞ্চের উপর রতন বিছানা পাতিয়া দিল। পরিপাটি ভোজন সমাধা করিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া আরামে চোখ বুঝিবার উপক্রম করিতেছি। রাজলক্ষ্মী কহিল, খাবারগুলো সরিয়ে নিয়ে যা রতন, যা পারিস খেগে যা, আর তোদের গাড়িতে অন্য কাউকে খাইয়ে দিস। কিন্তু রতনের অত্যন্ত লজ্জা ও সংকোচ লক্ষ্য করিয়া একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, কই, তুমি খেলে না? না, খিদে নেই। যা না রতন, দাঁড়িয়ে রইলি কেন? গাড়ি ছেড়ে দেবে যে। রতন লজ্জায় যেন মরিয়া গেল। কহিল, আমার অন্যায় হয়ে গেছে বাবু। মুসলমান কুলিতে খাবারটা ছুঁয়ে ফেলেছে। কত বলছি, মা স্টেশন থেকে কিছু এনে দিই, কিন্তু কিছুতেই না। বলিয়া সে আমার মুখের প্রতি সকাতর দৃষ্টি ক্ষেপ করিয়া ঠিক যেন আমারই অনুমতি ভিক্ষা করিল। কিন্তু আমার কথা কহিবার পূর্বেই রাজলক্ষ্মী তাহাকে একটা তাড়া দিয়া বলিয়া উঠিল, তুই যাবি না, নাকি দাঁড়িয়ে তর্ক করবি? রতনার দ্বিরুক্তি না করিয়া খাবারের পাত্রটা হাতে লইয়া বাহির হইয়া গেল। ট্রেন ছাড়িলে রাজলক্ষ্মী আমার শিয়রে আসিয়া বসিল। মাথায় চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিতে করিতে কহিল, আচ্ছা দেখ। পরে দেখবক্ষণ, কিন্তু তোমার কিন্তু গিয়ে লেকচার দিতে হবে না। আমি বুঝেছি। আমি মুসলমানকে ঘৃণাও করিনি। সে খাবার ছুলে খাবার নষ্ট হয়ে যায় তাও মনে করিনি। করিলে নিজের হাতে তোমাকে খেতে দিতুম না। কিন্তু নিজে খেলে না কেন? মেয়ে মানুষের খেতে নেই। কেন? কেন আবার কি? মেয়ে মানুষের খাওয়া নিষেধ। কিন্তু পুরুষ মানুষের নিষেধ নেই? রাজলক্ষ্মী আমার মাথাটা নাড়িয়া দিয়া বলিল, না, পুরুষ মানুষের জন্য আবার অত বাঁধাবাঁধি আইন কানুন কিসের জন্য? তারা যা ইচ্ছে খাক, যা ইচ্ছে পড়ুক, যেমন করে হোক সুখে শান্তিতে থাক। আমরা আচার পালন করে গেলেই হলো। আমরা শত কষ্ট সইতে পারি, কিন্তু তোমরা কি পারো? এই যে সন্ধে হতে না হতেই খিদেই অন্ধকার দেখছিলে। তা হতে পারে, কিন্তু কষ্ট সইতে পারাটা আমাদের গৌরবের কথা নয়। না, এতে তোমাদের এতটুকু অগৌরব নেই। তোমরা তো আমাদের মতো দাসীর জাত নয় যে কষ্ট সহ্য করতে হবে। লজ্জার কথা আমাদেরই, যদি না পারি। এ ন্যায়শাস্ত্র তোমাকে শেখালে কে? কাশীর গুরুদেব? রাজলক্ষ্মী আমার মুখের অত্যন্ত সন্নিকটে ঝুঁকিয়া ক্ষণকাল স্থির হইয়া রহিল। পরে মৃদু হাসিয়া বলিল, আমার যা কিছু শিক্ষা সে তোমারই কাছে। তোমার চেয়ে বড় গুরু আমার আর কেউ নেই। তাহলে গুরুর কাছে ঠিক উল্টোটাই শিখে রেখেছ। আমি কোনোদিন বলিনি যে তোমরা দাসীর জাত, বরঞ্চ এই কথাটাই মনে করি যে তোমরা তা নও। তোমরা কোনো দিক থেকে আমাদের চেয়ে এক তিলও ছোট নও। রাজলক্ষ্মীর চোখ দুটি সহসা
ছল ছল করিয়া উঠিল। বলিল, সে আমি জানি, আর জানি বলেই তো এ কথা তোমার কাছে শিখতে পেরেছি। তোমার মতো সবাই যদি এমনি করে ভাবতে পারতো, তাহলে পৃথিবী শুদ্ধ সমস্ত মেয়ের মুখেই এ কথা শুনতে পেত। কে বড় কে ছোট এ সমস্যা হতো না। অর্থাৎ এই সত্য নির্বিচারে সবাই মেনে নিত। হ্যাঁ, ভাগ্যে পৃথিবী শুদ্ধ মেয়েরা তোমার সঙ্গে একমত নয়, তাই রক্ষা। কিন্তু আপনাদের এত হীন মনে করতে তোমার লজ্জা করে না? কিন্তু এর মধ্যে তো কোনো হীনতা নেই। তা বটে, আমরা প্রভু, তোমরা দাসী। এই সংস্কারটাই এদেশের মেয়েদের মনে এমনই বদ্ধমূল যে এর হীনতাটাও আর তোমাদের চোখে পড়ে না। বোধ করি এই পাপেই পৃথিবীর সকল দেশের মেয়ের চেয়ে তোমারই আজ সত্যি সত্যি ছোট হয়ে গেছো। না, সেজন্য নয়। তোমাদের দেশের মেয়েরাও নিজেদের ছোট মনে করে ছোট হয়ে যায়নি। তোমরাই তাদের ছোট মনে করে ছোট করে দিয়েছো, নিজেরাও ছোট হয়ে গেছো। এই সত্যি কথা। কথাটা অকস্মাৎ যেন নূতন করিয়া বাজিল। ইহার মধ্যে হেঁয়ালি যেটুকু ছিল তাহা ধীরে ধীরে সুস্পষ্ট হইয়া মনে হইতে লাগিল। বাস্তবিকই অনেকখানি সত্য ইহাতে লুকাইয়া আছে, যাহা আজ পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয় নাই। তুমি সেই ভদ্রলোকটির সম্বন্ধে তামাশা করছিলে, কিন্তু তার কথা শুনে আমার কতখানি চোখ খুলে গেছে সে তো জানো না। জানি না, তাহা স্বীকার করতেই সে কহিতে লাগিল, জানো না তার কারণ আছে। কোনো জিনিস জানবার জন্য যতক্ষণ না মানুষের বুকের ভেতর থেকে একটা ব্যাকুলতা ওঠে, ততক্ষণ সবই তার চোখে ঝাপসা হয়ে থাকে। এতদিন তোমার মুখে শুনে ভাবতুম তুমি সত্যিই আমার দেশের লোক। দুঃখ এত বেশি। সত্যি যদি আমাদের সমাজ এমন ভয়ানক অন্ধ, তবে তার মধ্যে বেঁচে থাকোই বা কী করে, তাকে মেনে চলোই বা কী করে। আমি চুপ করিয়া শুনিতেছি দেখিয়া সে আস্তে আস্তে বলিল, আর তুমিই বা এত বুঝবে কি করে? কখনো এদের সুখ দুঃখ ভোগ করনি, তার থেকে বাইরের সমাজের সঙ্গে তুলনা করে ভাবতে এদের বুঝি কষ্টের আর অবধি নেই? যে বড়লোক জমিদার পোলাও খেয়ে থাকে, সে তার কোনো দরিদ্র প্রজাকে পান্তা খেতে দেখে যদি ভাবে, এর দুঃখের আর সীমা নেই। তার যেমন ভুল হয়, তোমারও তেমনি ভুল হয়েছে। তোমার তর্কটা যদিচ ন্যায়শাস্ত্রের আইনে হচ্ছে না, তবুও জিজ্ঞাসা করি, কি করে জানলে দেশের সম্বন্ধে আমার এর চেয়ে বেশি জ্ঞান নেই? কি করে থাকবে? তোমার মতো স্বার্থপর লোক আর আছে সংসারে, যে কেবল নিজের আরামের জন্য পালিয়ে বেড়ায়। সে ঘরের খবর জানবে কোথা থেকে? তোমাদের মতো লোকই সমাজে বেশি নিন্দে করে বেড়ায়, যারা সমাজের কোনো ধারই ধারে না। তোমরা না জানো ভালো করে পরের সমাজ, না জানো ভালো করে নিজের সমাজ। তারপরে এই যেমন বাইরে থেকে, বাইরের সামাজিক ব্যবস্থা থেকে তোমরা ভেবে মরে যাও, আমাদের মেয়েরা বাড়ির মধ্যে আবদ্ধ থেকে দিন রাত কাজ করে বলে তাদের মতো দুঃখী, তাদের মতো পীড়িত, তাদের মতো হীন আর বুঝি কোনো দেশের মেয়ে নেই। কিন্তু দিন কতক আমাদের ভাবনা ছেড়ে দিয়ে নিজেদের চিন্তা করে দেখো দেখি, নিজেদের একটু উঁচু করবার চেষ্টা করো। যদি কোথাও কিছু সত্যিকার গলদ থাকে, সে শুধু তখনই চোখে পড়বে, কিন্তু তার আগে নয়। তারপরে তুমি আমাকে তামাশা করছো তা আমি জানি, কিন্তু তামাশা করবার কথা আমি বলিনি। বাড়ির গিন্নি সকলের চেয়ে কম, সকলের চেয়ে খারাপ খায়। অনেক সময় চাকরের চেয়ে, আবার অনেক সময় চাকরদের চেয়ে অনেক বেশি খাটতে হয়। কিন্তু তার দুঃখে আকুল হয়ে কেঁদে না বেরিয়ে আমাদের বরঞ্চ অমনি দাসীর মতোই থাকতে দাও। কিন্তু অন্য দেশের রানীকে তোলবার চেষ্টা করো না, আমি এই কথাটাই তোমাকে বলছি। তর্কশাস্ত্রের মাথায় পা দিয়ে ডোবাবার জো করে তুলেছ বটে, কিন্তু আমি এই যে শাস্ত্র মতে তর্ক করবার ঠিক বাগ পাচ্ছি না, তা মানছি। না না, তর্ক করবার কিচ্ছু নেই। থাকলেও সে শক্তি নেই। ভয়ানক ঘুম পাচ্ছে। তোমার কথাটা একরকম বুঝতে পেরেছি। আমাদের দেশে যে জন্যই হোক, ছোট বড় উঁচু নিচু সকলের মধ্যেই টাকার লোভটা ভয়ানক রকম বেড়ে গেছে। কেউ আর অল্পে সন্তুষ্ট হতে জানে না, চাইও না। এতে যে কত অনিষ্ট হয়েছে সে আমি টের পেয়েছি। কথাটা সত্যি।
কিন্তু তুমি টের পেলে কেমন করে? টাকার লোভেই তো আমার এই দশা, কিন্তু আগেকার কালে বোধহয় এত লোভ ছিল না। এই ইতিহাসটা ঠিক জানি না। কখনো ছিল না। সে কখনো মেয়েটাকে টাকার লোভে মেয়েকে এ পথে পাঠাতো না। তখন ধর্ম ভয় ছিল। আজ তো আমার টাকার অভাব নেই, কিন্তু আমার মতো দুঃখী কেউ আছে? পথের ভিক্ষুকও বোধহয় আমার চেয়ে ঢের ঢের বেশি সুখী। তাহার হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বলিলাম, তোমার কি সত্যি এত কষ্ট? রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন থাকিয়া আঁচল দিয়া চোখ দুটি একবার মুছিয়া লইয়া বলিল, আমার কথা আমার অন্তর্যামীই জানেন। অতঃপর উভয়ই স্তব্ধ হইয়া রহিলাম। গাড়ির গতি মন্দীভূত হইয়া ক্রমশ একটা ছোট স্টেশনে আসিয়া থামিল। খানিক পরে আবার চলিতে শুরু করিলে বলিলাম, কি করলে তোমার বাকি জীবনটা সুখে কাটে আমাকে বলতে পারো? সে আমি ভেবে দেখেছি। আমার সমস্ত টাকা করে যদি কোনো রকমে চলে যায়, কিচ্ছু না থাকে, একেবারে নিরাশ্রয় হয়, তাহলেই। আবার দুজনে নিস্তব্ধ হইয়া রহিলাম। তাহার কথাটা এতটাই স্পষ্ট যে সবাই বুঝিতে পারে। আমারও বুঝিতে বিলম্ব হইল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলাম, এই কথা তোমার কবে থেকে মনে হয়েছে? যেদিন অভয়ের কথা শুনেছি সেদিন থেকেই। কিন্তু তাদের জীবনযাত্রা তো এর মধ্যেই শেষ হয়ে যায়নি। ভবিষ্যতে তারা যে কত দুঃখ পেতে পারে তা তুমি জানো না। না, জানি না সত্যি, কিন্তু যত দুঃখই তারা পাক, আমার মতো দুঃখ যে তারা কোনোদিন পাবে না, হে আমি নিশ্চিত বলতে পারি। লক্ষ্মী, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারি, কিন্তু সম্ভ্রম ত্যাগ করি কি করে? আমি কি তোমাকে তাই বলছি? আর সম্ভ্রমই তো মানুষের আসল জিনিস। সেই যদি ত্যাগ করতে না পারে, তবে ত্যাগের কথা মুখে আনছো কেন? তোমাকে তো আমি কিছুই ত্যাগ করতে বলিনি। বলনি বটে, কিন্তু পারি। সম্ভ্রম যাওয়ার পরে পুরুষ মানুষের বেঁচে থাকা বিড়ম্বনা। শুধু সেই সম্ভ্রম ছাড়া তোমার জন্যে আর সমস্তই আমি বিসর্জন দিতে পারি। আমার জন্য তোমাকে কিছুই বিসর্জন দিতে হবে না। কিন্তু তুমি কি মনে করো শুধু তোমাদেরই সম্ভ্রম আছে, আমাদের নেই? আমি কি একটা বলিবার চেষ্টা করিতেই সে আমাকে থামাইয়া দিয়া বলিল, থাক, আজ আর কথায় কাজ নেই। তোমাকে আমি এতদিনে যা ভেবেছিলুম তা ভুল। তুমি ঘুমাও, এ সম্বন্ধে আমি আর কোনো কথা কইব না, তুমিও কইও না। বলিয়া সে উঠিয়া তাহার নিজের বেঞ্চিতে গিয়া বসিল। পরদিন যথাসময়ে কাশী আসিয়া পৌঁছিলাম এবং পিয়ারির বাটিতেই আশ্রয় গ্রহণ করিলাম। উপরের দুইখানি ঘর ভিন্ন, প্রায় সমস্ত বাড়িটাই নানা বয়সের বিধবা স্ত্রীলোকে পরিপূর্ণ। পিয়ারি কহিল, এরা সব আমার ভাড়াটে। বলিয়া মুখ ফিরাইয়া একটু হাসিল। হাসলে যে ভাড়া আদায় হয় না বুঝি? না, বরঞ্চ কিছু কিছু দিতে হয়। তার মানে ভবিষ্যতের আশায় আমাকেই খাওয়া পড়া দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হয়। বেঁচে থাকলে তবে তো পরে দেবে, আর এটা বুঝতে পারো না? পারি বই কি। এমনি ধারা ভবিষ্যতের আশায় কত লোককেই যে তোমাকে নিঃশব্দে অন্ন বস্ত্র যোগাতে হয়, আমি তাই শুধু ভাবি। তাছাড়া এ দুজন আমার একজন কুটুম্বও আছেন। তাই নাকি? কিন্তু জানলে কি করে? মায়ের সঙ্গে এসে এই কাশিতেই আমার মরণ হয়েছিল। সে বুঝি তোমার মনেও নেই? তখন অসময়ে যারা আমার সদ্গতি করেছিলেন, তাদের সে উপকার তো আর প্রাণ থাকতে ভোলা যায় কি না? বড় দয়ার শরীর এদের, তাই কাছে এনে একটু কড়া নজরে রেখেছি, যাতে লোকের আর বেশি উপকার করবার সুযোগ না পান। তাহার মুখের প্রতি চাহিয়া হঠাৎ আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তোমার বুকের ভেতরটায় কি আছে আমার মাঝে মাঝে চিঁড়ে দেখতে ইচ্ছে করে রাজলক্ষ্মী। মলে দেখো। আচ্ছা, ঘরে গিয়ে একটুখানি শোওগে, আমার খাবার তৈরি হলে তোমাকে তুলবো তখন। বলিয়া সে হাত দিয়া ঘরটা দেখাইয়া সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেল। আমি অনেকক্ষণ সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। তাহার হৃদয়ের আজ যে বিশেষ কোনো
নতুন পরিচয় পাইলাম তাহা নহে, কিন্তু আমার নিজের হৃদয়ে এই সামান্য কাহিনীটা একটা নূতন আবর্তের সৃষ্টি করিয়া দিয়া গেল। তোমাকে বৃথা কষ্ট দিয়ে এতদূর নিয়ে এলুম। গুরুদেব তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, তাকে তোমাকে দেখাতেই পারলুম না। সেজন্য আমি কিছুমাত্র দুঃখিত নই। আবার কলকাতায় ফিরে যাবে তো? হ্যাঁ, আমার সঙ্গে যাবার কি কোনো আবশ্যক আছে? না থাকে তো আমি আর একটু পশ্চিম থেকে ঘুরে আসতে চাই। বঙ্কুর বিয়ে তো এখনো কিছু দেরি আছে। চলো না, আমিও প্রয়োগে একবার স্নান করে আসি। একটু মুশকিলে পড়িলাম। আমার জ্ঞাতি সম্পর্কের এক খুড়া সেখানে কর্মোপলক্ষে বাস করিতেন। মনে করিয়াছিলাম তার বাসায় গিয়াই উঠিব। তাছাড়া আরো কয়েকটি পরিচিত আত্মীয় বন্ধুও সেইখানেই থাকিতেন। আমি সঙ্গে থাকলে হয়তো কেউ দেখে ফেলতেও পারে, তাই না? বাস্তবিক দুর্নাম জিনিসটা এমনই যে লোকে মিথ্যে দুর্নামের ভয় না করে পারে না। তা বটে। আর বছর আড়াতে তো তোমাকে এরকম কোলে নিয়েই আমার দিনরাত কাটলো। ভাগ্যের সে অবস্থায় কেউ দেখে ফেলেনি। সেখানে বুঝি তোমার কেউ চেনাশোনা বন্ধু টন্ধু ছিল না? আমাকে খোঁটা দেওয়া বৃথা। মানুষ হিসেবে তোমার চেয়ে যে আমি অনেক ছোট, সে কথা তো অস্বীকার করি নে। খোঁটা? তোমাকে খোঁটা দিতে যাব বলেই তখন বুঝি দেখতে গিয়েছিলুম। দেখো, মানুষকে ব্যথা দেওয়ারও একটা সীমা আছে, সেটা ডিঙিয়ে যেও না। কলঙ্কই বটে, কিন্তু আমি হলে এই কলঙ্ক মাথায় নিয়ে লোককে বরঞ্চ ডেকে ডেকে দেখাতুম, কিন্তু এমন কথা মুখ দিয়েও বলতে পারতুম না। তুমি আমার প্রাণ দিয়েছ, কিন্তু আমি যে অত্যন্ত ছোট মানুষ রাজলক্ষ্মী, তোমার সঙ্গে যে আমার কোনো তুলনাই হয় না। প্রাণ যদি দিয়ে থাকি তবে সে নিজের গরজে দিয়েছি, তোমার গরজে দিইনি। সেজন্য তোমাকে এক বিন্দু কৃতজ্ঞ হতে হবে না। কিন্তু ছোট মানুষ বলে তো তোমাকে ভাবতে পারিনি, তাহলে বাঁচতুম। গলায় দড়ি দিয়ে সব জ্বালা পুরোতে পারতুম। বলিয়া যে প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। পরদিন সকালে রাজলক্ষ্মী চা দিয়া নীরবে চলিয়া যাইতেছিল। ডাকিয়া বলিলাম, কথাবার্তা বন্ধ নাকি? না, কিছু বলবে? চলো প্রয়াগ থেকে একবার ঘুরে আসি গে। বেশ তো, যাও না। তুমিও চলো। অনুগ্রহ নাকি? চাও না? না, যদি সময় হয় চেয়ে নেব, এখন না। বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। আমার মুখ দিয়া শুধু একটি মস্ত নিঃশ্বাস বাহির হইয়া আসিল, কিন্তু কথা বাহির হইল না। দুপুরবেলা খাবার সময় হাসিয়া কহিলাম, আচ্ছা লক্ষ্মী, আমার সঙ্গে কথা বন্ধ করে কি করে তুমি থাকতে পারো যে এই অসাধ্য সাধনের চেষ্টা করছো? সামনে থাকলে কেউ পারে না, আমিও পারবো না। তাছাড়া সে আমার ইচ্ছেও নয়। তবে ইচ্ছেটা কি? আমি কাল থেকেই ভাবছি, এই টানা হ্যাচড়া আর না থামালেই নয়। তুমিও একরকম স্পষ্টই জানিয়ে দিয়েছ, আমিও একরকম করে তা বুঝেছি। ভুল আমারই হয়েছে, সে নিজের কাছেও আমি স্বীকার করছি। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুই না। কি যে নির্লজ্জ বাচালের মতো যেচে যেচে তোমার পিছনে পড়ে ঘুরে মরছি। বলিয়া সে হঠাৎ মুখখানা যেন ঘৃণায় কুঞ্চিত করিয়া কহিল, ছেলেই বা কি ভাবছে, চাকর বাকরেই বা কি মনে করছে। ছি ছি, এ যেন একটা হাসির ব্যাপার করে তুলেছি। বুড়ো বয়সে এসব কি আমার সাজে? তুমি এলাহাবাদ যেতে চেয়েছিলে, তবে তাই যাও। তবে পারো যদি বর্মা যাবার আগে একবার দেখা করে যেও। বলিয়া সে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে আমার ক্ষুধারও অন্তর্ধান হইল। তাহার মুখ দেখিয়া আজ আমার প্রথম জ্ঞান হইল, এসব মান অভিমানের ব্যাপার নয়। সে সত্য সত্যই কি একটা ভাবিয়া স্থির করিয়াছে। বিকালবেলায় আজ হিন্দুস্থানি দাসী জলখাবার প্রভৃতি লইয়া আসিলে একটু আশ্চর্য হইয়াই পিয়ারির সংবাদ জিজ্ঞাসা করিলাম, এবং প্রত্যুত্তরে অধিকতর বিস্মিত হইয়া অবগত হইলাম পিয়ারি বাড়ি নাই। সাজসজ্জা করিয়া জড়ি গাড়ি চড়িয়া কোথায় গিয়াছে। জড়ি গাড়ি বা কোথা হইতে আসিল? বেশভূষা করিয়াই বা তাহার কোথায় যাইবার প্রয়োজন হইল? কিছুই বুঝিলাম না। তবে তাহার নিজের মুখের কথাটাই মনে পড়িল বটে যে
সে এই কাশিতেই একদিন মরিয়াছিল। কিছুই বুঝিলাম না সত্য, তবুও সমস্ত মনটাই যেন এই সংবাদে বিস্বাদ হইয়া গেল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বলিল না, রাজলক্ষ্মী ফিরিল না। চাদর কাঁধে ফেলিয়া একটু বেড়াইবার জন্য বাহির হইয়া পড়িলাম। পথে পথে ঘুরিয়া কত কি দেখিয়া শুনিয়া রাত্রি 10টার পর বাড়ি আসিয়া শুনিলাম পিয়ারি তখনও ফিরে নাই। ব্যাপার কি? কেমন একটা ভয় যেন করিতে লাগিল। রতনকে ডাকিয়া সমস্ত সংকোচ বিসর্জন দিয়া এ সম্বন্ধে তত্ত্ব লইব কিনা ভাবিতেছি, একটা ভারী জুড়ির শব্দে জানালা দিয়া চাহিয়া দেখি প্রকাণ্ড ফিটন আমাদের বাড়ির সম্মুখেই থামিয়াছে। পিয়ারি নামিয়া আসিল। জ্যোৎস্নার আলোকে তাহার সর্বাঙ্গের জড়োয়া অলঙ্কার ছকছক করিয়া উঠিল। যে দুইজন ভদ্রলোক গাড়িতে বসিয়াছিলেন তাহারা মৃদুকণ্ঠে বোধ করি পিয়ারিকে সম্ভাষণ করিতে থাকিবেন। শুনিতে পাইলাম না। তাহারা বাঙালি কি বিহারী তাহাও চিনিতে পারিলাম না। চাবুক খাইয়া জড়ি ঘোড়া চক্ষের পলকে দৃষ্টি অতিক্রম করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী আমার তত্ত্ব লইতে সেই সাজেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল। আমি লাফাইয়া উঠিয়া তাহার প্রতি দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া থিয়েটারি গলায় বলিলাম, ওরে পাষণ্ড রোহিণী, তুই গোবিন্দলালকে চিনিস না? আহা, আর যদি আমার একটা পিস্তল থাকে তো, কিংবা একখানা তলোয়ার। তাহলে কি করতে? খুন? না ভাই পিয়ারি, আমার অত বড় নবাবই শখ নেই। তাছাড়া এই 20 শতাব্দীতে এমন নিষ্ঠুর নরাধম কে আছে যে সংসারের এই এত বড় একটা আনন্দের খনি পাথর দিয়ে বন্ধ করে দেবে? বরঞ্চ আশীর্বাদ করি, হে বাইজি কুলোরানী, তুমি দীর্ঘজীবিনী হও, তোমার রূপ ত্রিলোকজয়ী হোক, তোমার কণ্ঠ বিনা নিন্দিত, এবং ওই দুটি চরণকমলের নৃত্য উর্বশী তিলোত্তমার গর্ব খর্ব করুক। আমি দূর হইতে তোমার জয়গান করিয়া ধন্য হই। এ সকল কথার অর্থ? অর্থমানার্থম, সে যাক। আমি এই একটা ট্রেনে বিদায় হলুম, সম্প্রতি প্রয়াগ, পরে বাঙালির পরম তীর্থ ও চাকরি স্থান অর্থাৎ বর্মা। যদি সময় এবং সুযোগ হয় দেখা করে যাব। আমি কোথায় গিয়েছিলুম তাও শোনা তুমি আবশ্যক মনে করো না। কিছু না, কিছু না। এই ছুতো পেয়ে কি তুমি একেবারে চলে যাচ্ছ? পাপ মুখে এখনো বলতে পারি নে, এই গোলক ধাঁধা যদি পার হতে পারি তবেই। পিয়ারি কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, তুমি কি আমার উপর যা ইচ্ছে তাই অত্যাচার করতে পারো? যা ইচ্ছে? একেবারেই না। বরঞ্চ জ্ঞানে অজ্ঞানে অত্যাচার যদি বিন্দুমাত্র কখনো করে থাকি, তার জন্য ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হো, তার মানে আজ রাত্রেই তুমি চলে যাবে? হ্যাঁ। আমাকে বিনা অপরাধে শাস্তি দেবার অধিকার তোমার আছে? না, তিলমাত্র নেই। আমার যাওয়াকেই যদি শাস্তি দেওয়া মনে করো, তাহলে অধিকার নিশ্চয়ই আছে। পিয়ারি হঠাৎ জবাব দিল না। আমার মুখের প্রতি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া কহিল, আমি কোথায় গিয়েছিলুম তাও শোনা তুমি আবশ্যক মনে করো না। আমার মত নিয়ে যাওনি যে ফিরে এসে তার কাহিনী শোনাবে। তাছাড়া আমার সে সময়ও নেই, প্রবৃত্তিও নেই। পিয়ারি আহত ফণিনীর ন্যায় সহসা গর্জিয়া উঠিয়া বলিল, আমারও শোনাবার প্রবৃত্তি নেই। আমি কারো কেনা বাদী নই যে আমি কোথায় যাব না যাব তারও অনুমতি নিতে হবে। যাবে যাও। বলিয়া রূপ অলঙ্কারের একটা তরঙ্গ তুলিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। গাড়ি রাখিতেও গিয়াছিল। ঘণ্টাখানেক পরে সদর দরজায় একখানা গাড়ি থামিবার আওয়াজটা পাইয়া ব্যাগটা হাতে লইতে যাইতেছি। পিয়ারি আসিয়া পিছনে দাঁড়াইল, কহিল, এ কি তুমি ছেলে খেলা মনে করো? আমাকে একলা ফেলে রেখে চলে যাবে? চাকর বাকরেই বা কি ভাববে? তুমি কি এদের কাছেও আমার মুখ রাখবে না? তোমার চাকরদের সঙ্গে তুমি বোঝাপড়া করো, আমার সঙ্গে তার সম্বন্ধ নেই। কিন্তু ফিরে বঙ্কুকেই বা আমি কি জবাব দেব? এই জবাব দেবে যে তিনি পশ্চিমে বেড়াতে গেছেন। এ কি কখনো বিশ্বাস করে? যাতে বিশ্বাস করে সেই রকম কিছু একটা বানিয়ে বলো। যদি অন্যায় একটা করে থাকি
তার কি মাপ নেই? তুমি ক্ষমা না করলে আমাকে আর কে করবে? পিয়ারি, এগুলো যে দাসী বাঁদিদের মতো কথা হচ্ছে, তোমার মুখে তো মানাচ্ছে না। এই বিদ্রুপের কোনো উত্তর পিয়ারি সহসা দিতে পারিল না। আরক্ত মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সে যে প্রাণপণে আপনাকে সামলাইবার চেষ্টা করিতেছে তাহা স্পষ্ট বুঝিতে পারিলাম। বাহির হইতে গাড়োয়ান উচ্চস্বরে বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল। আমি নিঃশব্দে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই এবার পিয়ারি ধপ করিয়া আমার পায়ের কাছে বসিয়া পড়িয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, আমি যে সত্যিই অপরাধ কখনো করতেই পারিনি, তা জেনেও যদি শাস্তি দিতে চাও নিজে হাতে দাও, কিন্তু এই একবার বাড়ির লোকের কাছে আমার মাথা হেট করে দিও না। আজ এমন করে তুমি চলে গেলে আমি কারো কাছে মুখ তুলে দাঁড়াতে পারবো না। হাতের ব্যাগটা রাখিয়া দিয়া একটা চৌকিতে বসিয়া পড়িয়া কহিলাম, আচ্ছা, আজ তোমার আমার একটা শেষ বোঝাপড়া হয়ে যাক। তোমার আজকের আচরণ আমি মাফ করলাম, কিন্তু আমি অনেকবার ভেবে দেখেছি দুজনের দেখা সাক্ষাৎ হওয়া আর চলবে না। কেন? অপ্রিয় সত্য সহ্য করতে পারবে? পারবো, কিন্তু ব্যথা একজনের সহিতে স্বীকার করিলেই কিছু ব্যথা দেওয়ার কাজটা সহজ হইয়া ওঠে না। আমাকে অনেকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে হইল, কিন্তু আজ যে কোনো মতেই আমি সংকল্প ত্যাগ করিব না তাহা স্থির করিয়াছিলাম। তাই অবশেষে ধীরে ধীরে বলিলাম, লক্ষ্মী, তোমার আজকের ব্যবহার ক্ষমা করা যত কঠিনই হোক আমি করলাম, কিন্তু নিজে তুমি এ লোভ কিছুতেই ত্যাগ করতে পারবে না। তোমার অনেক টাকা, অনেক রূপ, অনেক গুণ, অনেকের ওপর তোমার অসীম প্রভুত্ব। সংসারে এর চেয়ে বড় লোভের জিনিস আর নেই। তুমি আমাকে ভালোবাসতে পারো, শ্রদ্ধা করতে পারো, আমার জন্য অনেক দুঃখ সইতেও পারো, কিন্তু এ মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারবে না। অর্থাৎ এরকম কাজ আমি মাঝে মাঝে করবই? প্রত্যুত্তরে আমি শুধু মৌন হইয়া রহিলাম। সে নিজেও কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, তারপরে একদিন খেলাঘরের মতো সমস্ত ভেঙে পড়বে। সেদিনের সেই হীনতা থেকে আজ তুমি আমাকে চিরদিনের মতো রেহাই দাও। তোমার কাছে আমার এই প্রার্থনা। পিয়ারি বহুক্ষণ নত মুখে নিঃশব্দে বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল, দেখিলাম তাহার দুচোখ বহিয়া জল পড়িতেছে। আঁচলে মুছিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিল, তোমাকে কি আমি কখনো কোনো ছোট কাজে আমি প্রবৃত্তি দিয়েছি? এই বিগলিত অশ্রুধারা আমার সংযমের ভিত্তিতে গিয়া আঘাত করিল, কিন্তু বাহিরে তাহার কিছুই প্রকাশ পাইতে দিলাম না। শান্ত ও দৃঢ়তার সাথে বলিলাম, না, কোনোদিনও নয়। তুমি নিজে ছোট নও। ছোট কাজ তুমি নিজেও কখনো করতে পারো না, অপরকেও করতে দিতে পারো না। কিন্তু তাকে তো সত্যিকারের ছোট হওয়া বলে না। ভগবানের চক্ষে না হতে পারে, কিন্তু সংসারের চক্ষুও তো উপেক্ষা করবার বস্তু নয় লক্ষ্মী। কিন্তু তার চক্ষুকেই তো সকলের আগে মানা উচিত। এক হিসেবে সে কথা সত্যি, কিন্তু তার চক্ষু তো সর্বদা দেখা যায় না। যে দৃষ্টি সংসারের 10 জনের ভেতর দিয়ে প্রকাশ পায়, সেও তো তাঁরই চক্ষের দৃষ্টি রাজলক্ষ্মী। তাকেও তো অস্বীকার করা অন্যায়। আমি সেই ভয়ে তোমাকে তুমি জন্মের মতো ত্যাগ করে চলে যাবে? আবার দেখা হবে। তুমি যেখানেই থাকো না কেন, বর্মা যাবার পূর্বে আমি আর একবার দেখা করে যাব। যাবে তো যাও, কিন্তু তুমি আমাকে যাই ভাবো না কেন, আমার চেয়ে আপন লোক তোমার আর নেই। সেই আমাকেই ত্যাগ করে যাওয়া 10-এর চক্ষে ধর্ম, এ কথা আমি কখনো মানব না। বলিয়া দ্রুত বেগে ঘর ছাড়িয়া চলিয়া গেল। ঘড়ি খুলিয়া দেখিলাম এখনো সময় আছে, এখনো হয়তো 1টার ট্রেন ধরিতে পারি। নিঃশব্দে ব্যাগটা তুলিয়া লইয়া ধীরে ধীরে নামিয়া গিয়া গাড়িতে গিয়া বসিলাম। বকশিসের লোভে গাড়ি প্রাণপণে ছুটিয়া স্টেশনে পৌঁছাইয়া দিল, কিন্তু সেই মুহূর্তেই পশ্চিমের ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়া বাহির হইয়া গেল। খবর লইয়া জানিলাম 8 ঘন্টা পরেই একটা ট্রেন কলিকাতা অভিমুখে রওনা হইবে। ভাবিলাম সেই ভালো, গ্রামের মুখ বহুদিন দেখি নাই,
সেই জঙ্গলের মধ্যে গিয়াই বাকি দিন কয়টা কাটাইয়া দিব। সুতরাং পশ্চিমের পরিবর্তে পূবের টিকিট কিনিয়াই আধ ঘন্টা পরে এক বিপরীতগামী বাষ্পীয় শকটে উঠে কাশী পরিত্যাগ করিয়া গেলাম। বহুকাল পরে আবার একদিন অপরাহ্ন বেলায় গ্রামে আসিয়া প্রবেশ করিলাম। আমার বাড়িটা তখন আত্মীয় আত্মীয়া ও তাহাদের আত্মীয় আত্মীয়ায় পরিপূর্ণ। সমস্ত ঘর দুয়ার জুড়িয়া তাহারা আরামে সংসার পাতিয়া বসিয়াছেন। ছুচটি রাখিবার স্থান নাই। আমার বাবার এক মাতুল কন্যা তথায় স্বামী পুত্র লইয়া কিছুদিন হইতে বাস করিতেছিলেন। তিনি আসিয়া বলিলাম, আচ্ছা আচ্ছা, আমি বাহিরের ঘরেই না হয় থাকিব। ঘরে ঢুকিয়া দেখি এক কোণে চুন এবং এক কোণে সুরকি গাদা করা আছে। বস্তুত এমনই শ্রান্ত হইয়া পড়িয়াছিলাম যে যেখানে হোক একটু শুইতে পাইলেই যেন বাঁচি, এমনই মনে হইতেছিল। বর্মায় সেই অসুখ হইতে শরীর আমার কোনো দিনই সম্পূর্ণ সুস্থ ও সবল হইতে পারে নাই। ভিতরে ভিতরে একটা গ্লানি প্রায় অনুভব করিতাম। তাই সন্ধ্যার পর হইতে মাথাটা টিপ টিপ করিতে লাগিল। তখন বিশেষ আশ্চর্য হইলাম না। রাঙা দিদি আসিয়া বলিলেন, ওটা গরম ভাত, খেয়ে ঘুমালেই সেরে যাবে। তথাস্তু তাই হইল। গুরুজনের আজ্ঞা শিরোধার্য করিয়া গরম কাটাইতে অন্ন আহার করিয়া শয্যা গ্রহণ করিলাম। সকালে ঘুম ভাঙিল বেশ একটু জ্বর লইয়া। রাঙা দিদি আসিয়া গায়ে হাত দিয়া কহিলেন, কিছুই না, ওটা ম্যালোয়ারি, ওতে ভাত খাওয়া চলে। কিন্তু আজ আর সায় দিতে পারিলাম না। বলিলাম, না রাঙাদি, আমি এখনো তোমাদের ম্যালোয়ারি রাজার প্রজা নই। তার দোহাই পেড়ে অত্যাচার হয়তো আমার সইবে না। আজ আমার একাদশী। সমস্ত দিন রাত্রি গেল, পরদিন গেল, তাহার পরের দিনও কাটিয়া গেল, কিন্তু জ্বর ছাড়িল না। বরঞ্চ উত্তরোত্তর বাড়িয়াই চলিতেছে দেখিয়া মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিলাম। গোবিন্দ ডাক্তার এবেলা ওবেলা আসিতে লাগিলেন। নাড়ি টিপিয়া, জীব দেখিয়া, পেট ঠুকিয়া ভালো ভালো মুখরোচক সুস্বাদু ঔষধ যোগাইয়া মাত্র কেনা দামটুকু গ্রহণ করিতে লাগিলেন। কিন্তু দিনের পর দিন করিয়া সপ্তাহ গড়াইয়া গেল। বাবার মাতুল আমার ঠাকুরদাদা আসিয়া বলিলেন, তাই তো ভায়া, আমি বলি কি, সেখানে খবর দেওয়া যাক। তোমার পিসিমা আসুক, জ্বরটা কেমন যেন। কথাটা সম্পূর্ণ না করিলেও বুঝিলাম ঠাকুরদাদা একটু মুশকিলে পড়িয়াছেন। এমনিভাবে আরো 4-5 দিন কাটিয়া গেল, কিন্তু জ্বরের কিছুই হইল না। সেদিন সকালে গোবিন্দ ডাক্তার আসিয়া যথারীতি ঔষধ দিয়া 3 দিনের বাকি কেনা দামটুকু প্রার্থনা করিলেন। শয্যা হইতে কোনো মতে হাত বাড়াইয়া ব্যাগ খুলিলাম। মানি ব্যাগ নাই। শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিয়া বসিলাম। ব্যাগ উপুড় করিয়া ফেলিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত অনুসন্ধান করিলাম, কিন্তু যাহা নাই তাহা পাওয়া গেল না। গোবিন্দ ডাক্তার ব্যাপারটা অনুমান করিয়া ব্যস্ত হইয়া বারবার প্রশ্ন করিতে লাগিলেন, কিছু গিয়াছে কিনা। বলিলাম, আগে না যায়নি কিছুই। কিন্তু তাহার ঔষধের মূল্য যখন দিতে পারিলাম না, তখন তিনি সমস্তই বুঝিয়া লইলেন। স্তম্ভিতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, ছিল কত? যৎসামান্য। চাবিটা একটু সাবধানে রাখতে হয় বাবাজি। যাক, তুমি আমার পর নও, দামের জন্য ভেবো না। ভালো হও, তারপরে যখন সুবিধা হবে পাঠিয়ে দিও। চিকিৎসার ত্রুটি হবে না। এই বলিয়া ডাক্তারবাবু পর হইয়াও পরমাত্মীয়ের অধিক সান্ত্বনা দিয়া প্রস্থান করিলেন। এ কথা কেউ যেন না শোনে। আচ্ছা আচ্ছা, সে বোঝা যাবে। পাড়াগাঁয়ে বিশ্বাসের উপর টাকা ধার দেওয়া প্রথা নাই। টাকা কেন, শুধু হাতে একটা সিকি ধার চাহিলেও সবাই বুঝিবে লোকটা নিছক তামাশা করিতেছে। কারণ সংসারে এমন নির্বোধ কেউ আছে, শুধু হাতে ধার চায়, এ কথা পাড়াগাঁয়ের লোক ভাবিতেই পারে না। সুতরাং আমি সে চেষ্টাও করিলাম না।
প্রথম হইতেই স্থির করিয়াছিলাম এ কথা রাজলক্ষ্মীকে জানাইব না, একটু সুস্থ হইলেই যাহা হয় করিব। সম্ভবত অভয়াকে লিখিয়া টাকা আনাইব। মনের মধ্যে এই সংকল্প ছিল, কিন্তু সে সময় মিলিল না। সহসা যত্নের সুর তারা হইতে উদারায় নামিয়া পড়িতেই বুঝিলাম, যেমন করিয়াই হোক আমার বিপদটা বাটির ভিতরে আর অবেদিত নাই। অবস্থাটা সংক্ষেপে জানাইয়া রাজলক্ষ্মীকে একখানা চিঠি লিখিলাম বটে, কিন্তু নিজেকে এত হীন, এত অপমানিত মনে হইতে লাগিল যে কোনো মতেই পাঠাইতে পারিলাম না, ছেড়িয়া ফেলিয়া দিলাম। পরদিন এমনই কাটিল, কিন্তু তাহার পরে আর কিছুতেই কাটিতে চাহিল না। সেদিন কোনো দিকে চাহিয়া আর কোনো পথ দেখিতে না পাইয়া অবশেষে এক প্রকার মরিয়া হইয়াই কিছু টাকার জন্য রাজলক্ষ্মীকে সমস্ত অবস্থা জানাইয়া কান্দুই পত্র লিখিয়া পাটনা ও কলিকাতার ঠিকানায় পাঠাইয়া দিলাম। সে যে টাকা পাঠাইবেই তাহাতে কিছুমাত্র সন্দেহ ছিল না। তথাপি সেদিন সকাল হইতেই কেমন যেন উৎকণ্ঠিত সংশয়ে ডাক পিয়নের অপেক্ষায় সম্মুখের খোলা জানালা দিয়া পথের উপর দৃষ্টি পাতিয়া উন্মুখ হইয়া রহিলাম। সময় বহিয়া গেল, আজ আর তাহার আশা নাই। মনে করিয়া পাশ ফিরিয়া শৈবার উপক্রম করিতেছি, এমনই সময়ে দূরে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসিলাম। গাড়ি আসিয়া ঠিক সম্মুখেই থামিল। দেখি কোচমানের পাশে বসিয়া রতন। সে নিচে নামিয়া গাড়ির দরজা খুলিয়া দিতেই যাহা চোখে পড়িল তাহা সত্য বলিয়া প্রত্যয় করা কঠিন। প্রকাশ্য দিনের বেলায় এই গ্রামের পথের উপর রাজলক্ষ্মী আসিয়া দাঁড়াইতে পারে তাহা চিন্তার অতীত। রতন কহিল, ওই যে বাবু। রাজলক্ষ্মী শুধু আমার দিকে চাহিয়া দেখিল মাত্র। গাড়োয়ান কহিল, মা, দেরি হবে তো, ঘোড়া খুলে দিই। একটু দাঁড়াও। বলিয়া সে অবিচলিত ধীর পদক্ষেপেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল। প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া হাত দিয়া আমার কপালের বুকের উত্তাপ অনুভব করিয়া বলিল, এখন আর জ্বর নাই, হোবেলায় 7টার গাড়িতে চলে যাবে কি? ঘোড়া খুলে দিতে বলবো? আমি অভিভূতের ন্যায় তাহার মুখের পানে চাহিয়াছিলাম। কহিলাম, এই দুদিন জ্বরটা বন্ধ হয়েছে, কিন্তু আমাকে কি আজই নিয়ে যেতে চাও? না হয় আজ থাক, রাত্রিরে আর গিয়ে কাজ নেই, হিম লাগতে পারে, কাল সকালেই যাবে। এতক্ষণে যেন আমার চৈতন্য ফিরিয়া আসিল। বলিলাম, এই গ্রামে, এই পাড়ার মধ্যে তুমি ঢুকলে কোন সাহসে? তুমি কি মনে করো তোমাকে কেউ চিনতে পারবে না? বেশ, যা হোক, এখানেই মানুষ হলাম, আর আমাকে চিনতে পারবে না? যে দেখবে সেই তো চিনবে। তবে কি করব বলো, আমার কপাল। নইলে তুমি এখানে এসে অসুখে পড়বে কেন? এলে কেন? টাকা চেয়েছিলাম, টাকা পাঠিয়ে দিলেই তো হতো। তা কি কখনো হয়? এত অসুখ শুনেও কি শুধু টাকা পাঠিয়ে দিয়ে স্থির থাকতে পারি? তুমি না হয় স্থির হলে, কিন্তু আমাকে যে ভয়ানক অস্থির করে তুললে। এখনই সবাই এসে পড়বে, তখন তুমি বা মুখ দেখাবে কি করে, আর আমি বা জবাব দেব কি? জবাব আর কি দেবে? আমার অদৃষ্ট। অদৃষ্টই বটে, কিন্তু লজ্জা সরমের মাথা কি একেবারে খেয়ে বসে আছো? এখানে মুখ দেখাতেও তোমার পাত্র না। লজ্জা শরম আমার যা কিছু, এখন সবই তুমি। ইহার পরে আবার বলিবই বাকি, শুনিবই বাকি। চোখ বুঝিয়া চুপ করিয়া পড়িয়া রহিলাম। খানিক পরে জিজ্ঞাসা করিলাম, বন্ধুর বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে? হ্যাঁ। এখন কোথা থেকে আসছো? কলকাতা থেকে? না, পাটনা থেকে। সেখানেই তোমার চিঠি পেয়েছি। আমাকে কোথায় নিয়ে যাবে? পাটনায়? একবার সেখানে তো তোমাকে যেতেই হবে। আগে কলকাতায় চলো, সেখানে দেখিয়ে শুনিয়ে ভালো হলে তারপরে। কিন্তু তারপরেই বা আমাকে পাটনায় যেতে হবে কেন শুনি? দানপত্র তো সেখানেই, রেজিস্ট্রি করতে হবে।
লেখাপড়া সব একরকম করে রেখেই এসেছি বটে, কিন্তু তোমার হুকুম ছাড়া তো তা হতে পারবে না। কিসের দানপত্র? কাকে কি দিলে? বাড়ি দুটো তো বঙ্কুকেই দিয়েছি, শুধু কাশির বাড়িটা গুরুদেবকে দেব ভেবেছি। আর কোম্পানির কাগজপত্র গয়না টয়নাগুলো তো আমার বুদ্ধি বিবেচনা মতো একরকম ভাগ করে এসেছি। এখন শুধু তুমি বললেই। তাহলে তোমার নিজের রইল কি? বঙ্কু যদি তোমার ভার না নেয়, এখন তার নিজের সংসার হলো, যদি সে শেষে তোমাকেই খেতে না দেয়? আমি কি তাই চাইছি নাকি? নিজের সমস্ত দান করে কি অবশেষে তারই হাততলা খেয়ে থাকবো? তুমি তো বেশ। হরিশ্চন্দ্রের মতো এই দুর্বুদ্ধি তোমাকে কে দিলে? খাবে কি? বুড়ো বয়সে কার গলগ্রহ হতে যাবে? তোমাকে রাগ করতে হবে না, তুমি শোও। তোমাকে এ বুদ্ধি যে দিয়েছে সেই আমাকে খেতে দেবে। আমি হাজার বুড়ো হলেও সে কখনো আমাকে গলগ্রহ ভাববে না। তুমি মিথ্যা মাথা ব্যথা করো না, স্থির হয়ে শুয়ে পড়ো। স্থির হইয়াই শুইয়া পড়িলাম। সম্মুখের খোলা জানালা দিয়া অস্তন্মুখ সূর্য কররঞ্জিত বিচিত্র আকাশ চোখে পড়িল। স্বপ্নাবিষ্টের মতো নির্নিমেষ দৃষ্টিতে সেই দিকে চাহিয়া মনে হইতে লাগিল, এমনই অপরূপ শোভায় সৌন্দর্যে যেন বিশ্বভুবন ভাসিয়া যাইতেছে। ত্রিসংসারের মধ্যে রোগ, শোক, অভাব, অভিযোগ, হিংসা, দেশ কোথাও যেন আর কিছু নেই। এই নির্বাক নিস্তব্ধতায় মগ্ন হইয়া যে উভয়ের কতক্ষণ কাটিয়াছিল বোধ করি কেহই হিসাব করি নাই। সহসা দ্বারের বাহিরে মানুষের গলা শুনিয়া দুজনেই চমকিয়া উঠিলাম এবং রাজলক্ষ্মী শয্যা ছাড়িয়া উঠিবার পূর্বেই ডাক্তারবাবু প্রসন্ন ঠাকুরদাকে সঙ্গে লইয়া প্রবেশ করিলেন। কিন্তু সহসা তাহার প্রতি দৃষ্টি পড়িতেই থমকিয়া দাঁড়াইলেন। ঠাকুরদা যখন দেবানিদ্রা দিতেছিলেন তখন খবরটা তাহার কানে গিয়াছিল বটে, কে একজন বন্ধু কলিকাতা হইতে গাড়ি করিয়া আমার কাছে আসিয়াছে, কিন্তু সে যে স্ত্রীলোক হইতে পারে তাহা বোধ করি কাহারও কল্পনায়ও আসে নাই। সেজন্যই বোধ হয় এখনো পর্যন্ত বাড়ির মেয়েরা কেহ বাহিরে আসে নাই। ঠাকুরদা অত্যন্ত বিচক্ষণ লোক। তিনি এক দৃষ্টে কিছুক্ষণ রাজলক্ষ্মীর আনত মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া বললেন, মেয়েটি কে শ্রীকান্ত? যেন চিনি চিনি মনে হচ্ছে। ছোট গুরু, আমারও যেন মনে হচ্ছে কি কোথাও এ দেখেছি। আমি আর চোখে চাহিয়া দেখিলাম। রাজলক্ষ্মীর সমস্ত মুখ যেন মরার মতো ফ্যাকাশে হইয়া গেছে। একবার আমার সর্বদেহ কণ্টকিত হইয়া উঠিল। মনে মনে বলিলাম, আমার সত্যে কাজ নাই, আজ আমি মিথ্যাকেই মাথায় তুলিয়া লইব। এবং পরক্ষণেই তাহার হাতের উপর একটি চাপ দিয়া কহিলাম, তুমি স্বামীর সেবা করতে এসেছ, তোমার লজ্জা কি রাজলক্ষ্মী? ঠাকুরদা, ডাক্তারবাবু, এদের প্রণাম করো। একদিন যে ভ্রমণ কাহিনীর মাঝখানে অকস্মাৎ যবনিকা টানিয়া দিয়া বিদায় লইয়াছিলাম, আবার একদিন তাহাকেই নিজের হাতে উদ্ঘাটিত করিবার আর আমার প্রবৃত্তি ছিল না। রাজলক্ষ্মীর ভূমিষ্ঠ প্রণামের প্রত্যুত্তরে শুধু যেভাবে শশব্যস্তে দুই পা হটিয়া গিয়া বলিলেন, তাই নাকি? হা হা, বেশ বেশ বেশ, বেঁচে পড়তে থেকো। বলিয়া সকৌতুকে ডাক্তারটির সঙ্গে করিয়া লইয়া বাহির হইয়া গেলেন। তখন রাজলক্ষ্মীর মুখের যে ছবি দেখিয়াছিলাম সে ভুলিবার বস্তু নয়, ভুলিও নাই, কিন্তু ভাবিয়াছিলাম সে আমারই, একান্ত আমার। বহির্জগতে তাহার যেন কোনো প্রকাশ কোনো দিনই না থাকে। কিন্তু এখন ভাবিতেছি, এ ভালোই হইল যে সেই বহু দিবসের বন্ধ দুয়ার আবার আমাকে আসিয়াই খুলিতে হইল। যে অজানা রহস্যের উদ্দেশ্যে বাহিরের ক্রুদ্ধ সংশয় অবিচারের রূপ ধরিয়া নিরন্তর ধাক্কা দিতেছে, এ ভালোই হইল যে সেই অবরুদ্ধ দ্বার নিজের হাতেই অর্গলমুক্ত করিবার অবকাশ পাইলাম।
ঠাকুরদাদা চলিয়া গেলেন। রাজলক্ষ্মী ক্ষণকাল স্তব্ধভাবে তাহার দিকে চাহিয়া রহিল। তারপর মুখ তুলিয়া একটুখানি নিষ্ফল হাসির চেষ্টা করিয়া বলিল, পায়ের ধুলা নিতে গিয়ে আমি তোমাকে ছুঁয়ে ফেলতুম না, কিন্তু কেন তুমি ও কথা বলতে গেলে? তার তো কোনো দরকার ছিল না। বাস্তবিক এ শুধু কেবল আপনাদের আপনি অপমান করিলাম, ইহার কোনো প্রয়োজন ছিল না। বাজারের বাইজি অপেক্ষা বিধবা বিবাহের পত্নী যে ইহাদের কাছে যে কত উচ্চ আসন পায় না, সুতরাং নিচেই নামিলাম, কাহাকেও এতটুকু তুলিতে পারিলাম না। এই কথাটাই বলিতে গিয়া রাজলক্ষ্মী আর শেষ করিতে পারিল না। সমস্তই বুঝিলাম, আর এই অবমানিতার সম্মুখে বড় কথার আস্ফালন করিয়া কথা বাড়াইতে প্রবৃত্তি হইল না। যেমন নিঃশব্দে পড়িয়াছিলাম, তেমনি নীরবেই পড়িয়া রহিলাম। রাজলক্ষ্মী অনেকক্ষণ পর্যন্ত আর একটা কথাও কহিল না, ঠিক যেন আপনার ভাবনার মধ্যে মগ্ন হইয়া বসিয়া রহিল। তারপরে সহসা অত্যন্ত কাছে কোথাও ডাক শুনিয়া যেন চমক ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল। রতনকে ডাকিয়া কহিল, গাড়িটা শিগগির ঠিক করতে বলে দে রতন, নইলে সেই রাত্রে 11টার ট্রেনে আবার যেতে হবে, কিন্তু সে হলে কিছুতেই চলবে না, ভারী হিম লাগবে। মিনিট 10 মধ্যেই রতন আমার ব্যাগটা লইয়া গাড়ির মাথায় তুলিয়া দিল এবং আমার শোবার বিছানাটা বাঁধিয়া লইবার ইঙ্গিত জানাইয়া নিকটে আসিয়া দাঁড়াইল। তখন হইতে আর আমি একটা কথাও কহি নাই, এখনো কোনো প্রশ্ন করিলাম না। কোথা যাইতে হইবে, কি করিতে হইবে, কিছুই জিজ্ঞাসা না করিয়া নিঃশব্দে উঠিয়া ধীরে ধীরে গাড়িতে গিয়া বসিলাম। দিন কয়েক পূর্বেই এমনই এক সন্ধ্যাবেলায় নিজের বাটিতে প্রবেশ করিয়াছিলাম। আজ আবার তেমনি এক সায়াহ্ন বেলায় নীরবে বাটি হইতে বাহির হইয়া গেলাম। সেদিনও কেহ আদর করিয়া গ্রহণ করে নাই, আজিও কেহ সস্নেহে বিদায় দিতে অগ্রসর হইয়া আসিল না। সেদিনও এমনই ঘরে ঘরে তখন শাঁখ বাজিতে আরম্ভ করিয়াছিল। এমনি বসু মল্লিকদের গোপাল মন্দির হইতে আরতির কাঁসর ঘণ্টার রব অস্পষ্ট হইয়া বাতাসে ভাসিয়া আসিতেছিল। তথাপি সেদিনের সঙ্গে আজিকার প্রভেদটা যে কত বড়, সে কেবল আকাশের দেবতারাই দেখিতে লাগিলেন। বাংলার এক নগণ্য পল্লীর জীর্ণ ভগ্নগৃহের প্রতি মমতা আমার কোনো কালেই ছিল না। ইহা হইতে বঞ্চিত হওয়াকেও ইতিপূর্বে আমি ক্ষতিকর বলিয়া কোনো দিনই বিবেচনা করি নাই, কিন্তু আজ যখন নিতান্ত অনাদরের মধ্য দিয়াই এই গ্রাম পরিত্যাগ করিয়া চলিলাম, কোনোদিন কোনো ছলে ইহাকে আবার কখনো প্রবেশ করিব তাহার কল্পনা পর্যন্ত যখন মনে স্থান দিতে পারিলাম না, তখনই এই অস্বাস্থ্যকর সামান্য গ্রামখানি একেবারে সকল দিক দিয়া আমার চোখের উপর অসামান্য হইয়া দেখা দিল। এবং যে গৃহ হইতে এইমাত্র নির্বাসিত হইয়া আসিলাম, আমার সেই পিতৃ পিতামহের জীর্ণ মলিন আবাসখানির প্রতি আজ যেন আর লোভের অবধি রহিল না। রাজলক্ষ্মী নীরবে প্রবেশ করিয়া আমার সম্মুখের আসনটি গ্রহণ করিল এবং বোধহয় কদাচিৎ কোনো পরিচিত পথিকের অশোভন কৌতূহল হইতে সম্পূর্ণ আত্মগোপন করিতেই গাড়ির এক কোণে মাথা রাখিয়া দুই চক্ষু মুদ্রিত করিল। রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা যখন যাত্রা করিলাম, তখন সূর্যদেব বহুক্ষণ অস্ত গিয়াছেন। আঁকাবাঁকা গ্রাম্য পথের দুই ধারে যদৃচ্ছা বর্ধিত বইঁচি শিয়াকুল এবং বেতবন সংকীর্ণ পথটিকে সংকীর্ণতর করিয়াছে এবং মাথার উপর আম কাঁঠালের ঘন সারি শাখা মিলাইয়া স্থানে স্থানে সন্ধ্যার আধার যেন দুর্ভেদ্য করিয়া তুলিয়াছে। ইহার ভিতর দিয়া গাড়ি যখন অত্যন্ত সাবধানে অত্যন্ত মন্থর গমনে চলিতে লাগিল, আমি তখন দুচক্ষু মেলিয়া সেই নিবিড় অন্ধকারের ভিতর দিয়া কত কি যেন দেখিতে লাগিলাম। মনে হইল এই পথের উপর দিয়াই পিতামহ একদিন আমার পিতামহীকে
বিবাহ করিয়া আনিয়াছিলেন। সেদিন এই পথে বরযাত্রীদের কোলাহল ও পায়ে পায়ে মুখরিত হইয়া উঠিয়াছিল। আবার একদিন যখন তাহারা স্বর্গারোহণ করিয়াছিলেন, তখন এই পথ ধরিয়াই প্রতিবেশীরা তাহাদের মৃতদেহ নদীতে বহিয়া লইয়া গিয়াছিল। এই পথের উপর দিয়াই মা আমার একদিন বধূ বেশে গৃহপ্রবেশ করিয়াছিলেন, এবং আবার একদিন যখন তাহার এই জীবনের সমাপ্তি ঘটিল, তখন ধুলাবালির এই অপ্রশস্ত পথের উপর দিয়াই আমরা তাহাকে মা গঙ্গায় বিসর্জন দিয়া ফিরিয়াছিলাম। তখনও এই পথ এমন নির্জন, এমন দুর্গম হইয়া যায় নাই। তখনও বোধ করি ইহার বাতাসে বাতাসে এত ম্যালেরিয়া, জলাশয়ে জলাশয়ে এত পঙ্ক, এত বিষ জমা হইয়া উঠে নাই। তখনও দেশে অন্ন ছিল, বস্ত্র ছিল, ধর্ম ছিল। তখনও বোধ হয় দেশের নিরানন্দ এমন ভয়ঙ্কর শূন্যতায় আকাশ ছাপাইয়া ভগবানের দ্বার পর্যন্ত ঠেলিয়া উঠে নাই। দুই চক্ষু জলে ভরিয়া গেল। গাড়ির চাকা হইতে কতকটা ধুলা তাড়াতাড়ি মাথায় মুখে মাখিয়া ফেলিয়া মনে মনে বলিতে লাগিলাম, হে আমার পিতৃপিতামহের সুখে দুঃখে, বিপদে সম্পদে, হাসি কান্নায় ভরা ধুলাবালির পথ, তোমাকে বারবার নমস্কার করি। মা জন্মভূমি, তোমার বহু কোটি অকৃতি সন্তানের মতো আমিও কখনো তোমাকে ভালোবাসি নাই, আর কোনোদিন তোমার সেবায়, তোমার কাজে, তোমারই মধ্যে ফিরিয়া আসিব কিনা জানি না। কিন্তু আজ এই নির্বাসনের পথে আধারের মধ্যে তোমার যে দুঃখের মূর্তি আমার চোখের জলের ভিতর দিয়া অস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিল, সে এ জীবনে কখনো ভুলিব না। চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী তেমনই স্থির হইয়া আছে। আধার কোণের মধ্যে তাহার মুখ দেখা গেল না, কিন্তু অনুভব করিলাম সে চোখ মুদিয়া যেন চিন্তার মধ্যে মগ্ন হইয়া গেছে। মনে মনে বলিলাম, তাই যাক, আজি হইতে নিজের চিন্তাতরণীর হালখানা যখনই তাহার হাতে ছাড়িয়া দিয়াছি, তখন এই অজানা নদীর কোথায় ঘূর্ণি, কোথায় চড়া, সেই খুঁজিয়া বাহির করুক। এ জীবনে নিজের মনটাকে আমি নানা দিকে, নানা অবস্থায় যাচাই করিয়া দেখিয়াছি। ইহার ধাতটা আমি চিনি। অত্যন্ত কিছুর ইহার সহে না। অত্যন্ত সুখ, অত্যন্ত স্বাস্থ্য, অত্যন্ত ভালো থাকা ইহাকে চিরদিন পীড়িত করে। কেহ অত্যন্ত ভালোবাসিতেছে এটা জানিবা মাত্রই যে মন অহরহ পালাই পালাই করে, সে মন যে আজ কত দুঃখে হাল ছাড়িয়াছে, তাহা এ মনের সৃষ্টিকর্তা ছাড়া আর কে জানিবে। বাহিরের কালো আকাশের প্রতি একবার দৃষ্টি প্রসারিত করিলাম। ভিতরের অদৃশ্য প্রায় নিশ্চল প্রতিমার দিকেও একবার চক্ষু ফিরাইলাম। তাহার পরে জোড় হাতে আবার যে কাহাকে নমস্কার করিলাম জানি না, কিন্তু মনে মনে বলিলাম, ইহার আকর্ষণের দুঃসহ বেগ আমার নিঃশ্বাস রুদ্ধ করিয়া আনিয়াছে। বহুবার বহু পথে পলাইয়াছি, কিন্তু গোলক ধাঁধার মতো সকল পথই যখন বারংবার আমাকে ইহারি হাতে ফিরিয়া দিয়াছে, তখন আর আমি বিদ্রোহ করিব না। এইবার আপনাকে নিঃশেষে সমর্পণ করিয়া দিলাম। এতকাল জীবনটাকে নিজের হাতে রাখিয়াই বা কি পাইয়াছি, কতটুকু সার্থক করিয়াছি। তবে আজ যদি সে এমন হাতেই পড়িয়া থাকে যে নিজের জীবনটাকে এমন আকণ্ঠ মগ্ন পঙ্ক হইতে টানিয়া তুলিতে পারিয়াছে, সে কিছুতেই আর একটা জীবনকে তাহারই মধ্যে আবার ডুবাইয়া দিবে না। কিন্তু এ সকল তো গেল আমার নিজের পক্ষ হইতে, কিন্তু অন্য পক্ষের আচরণ ঠিক আবার সেই পূর্বেকার মতো শুরু হইল। সমস্ত পথের মধ্যে একটাও কথা কহিল না। এমনকি স্টেশনে পৌঁছিয়াও কেহ আমাকে কোনো প্রশ্ন করা আবশ্যক বিবেচনা করিল না। অল্প সময়ে কলিকাতা যাইবার গাড়ির ঘণ্টা পড়িল, কিন্তু রতন টিকিট কেনার কাজ ফেলিয়া যাত্রীশালার ক্ষুদ্র এক কোণে আমার জন্য শয্যা রচনায় প্রবৃত্ত হইল। অতএব বুঝা গেল এদিকে নয়, আমাদিগকে সেই ভোরের ট্রেনে পশ্চিমে রওনা হইতে হইবে।
কিন্তু সেটা পাটনায় কিংবা কাশীতে কিংবা অন্য কোথাও তাহা জানা না গেলেও এটা বেশ বোঝা গেল এ বিষয়ে আমার মতামত একেবারেই অনাবশ্যক। রাজলক্ষ্মী অন্যত্র চাহিয়া অন্য মনস্কের মতো দাঁড়াইয়াছিল। রতন হাতের কাজ শেষ করিয়া কাছে আসিয়া কহিল, মা, খবর পেলাম একটু এগিয়ে গেলে ভালো খাবার সব রকমই পাওয়া যায়। রাজলক্ষ্মী অঞ্চলের গ্রন্থি খুলিয়া কয়েকটা টাকা তাহার হাতে দিয়া কহিল, বেশ তো, তাই জানা, কিন্তু দুধটা একটু দেখে শুনে নিস, বাসি টাসি আনিস নে যেন। মা, তোমার নিজের জন্য কিছু? না, আমার জন্য চাইনি। এই না যে কিরূপ তাহা আমরা সবাই জানি, এবং সকলের চেয়ে বেশি জানে বোধ হয় রতন। রতন নিজে। তবুও সে বার দুই পা ঘষিয়া আস্তে আস্তে বলিল, কাল থেকেই তো এক রকম। তুই কি শুনতে পাস না রতন, কালা হয়েছিস? আর দ্বিরুক্তি না করিয়া রতন চলিয়া গেল। কারণ ইহার পরেও তর্ক করিতে পারে এমন প্রবল পক্ষ তো আমি কাহাকেও দেখি না, আর প্রয়োজনই বাকি। রাজলক্ষ্মী মুখে স্বীকার না করিলেও আমি জানি রেলগাড়িতে বা রেলের সম্পর্কিত কাহারও হাতে কিছু খাইতে তাহার প্রবৃত্তি হয় না। নিরর্থক কঠোর উপবাস করিতে ইহার জোড়া কোথাও দেখি নাই। বলিলেও বোধ করি অত্যুক্তি হয় না, কতদিন কত জিনিস ইহার বাটিতে আছিতে দেখিয়াছি। দাসী চাকরে খাইয়াছে, দরিদ্র প্রতিবেশীর ঘরে বিতরিত হইয়াছে, পচিয়া নষ্ট হইয়া ফেলা গিয়াছে, কিন্তু এ সকল যাহার জন্য সে মুখেও দিত না। জিজ্ঞাসা করিলে, তামাশা করিলে হাসিয়া বলিত, আমার আবার খাবারের ছোঁয়াছুঁয়ির বিচার, আমি তো সবই খাই। আচ্ছা, চোখের সামনে তার পরীক্ষা দাও। পরীক্ষা এখন? ওরে বাসরে, তাহলে তো আর বাঁচতে হবে না। এই বলিয়া সে না বাঁচিবার কোনো কারণ না দেখাইয়াই অত্যন্ত জরুরি গৃহকর্মের অছিলায় অন্তর্হিত হইয়া যাইত। সে মাছ, মাংস, দুধ, ঘি খায় না, আমি ক্রমশ জানিয়াছিলাম, কিন্তু এই না খাওয়াটাই তাহার পক্ষে এত অশোভন, এত লজ্জার যে ইহার উল্লেখেই সে যে লজ্জায় কোথায় পলাইবে খুঁজিয়া পাইত না। তাই সহজে আর খাওয়া লইয়া অনুরোধ করিতে আমার প্রবৃত্তি হইত না। রতন ম্লান মুখে চলিয়া গেল। তখনও কথা কহিলাম না। খানিক পরে ঘটিতে গরম দুধ এবং ঠোঙায় মিষ্টান্ন প্রভৃতি লইয়া ফিরিয়া আসিলে রাজলক্ষ্মী আমার জন্য দুধ ও কিছু খাবার রাখিয়া রতনের হাতেই যখন সমস্তটা তুলিয়া দিল, তখনও কিছু বলিলাম না, এবং রতনের করুণ চক্ষের নীরব মিনতিও স্পষ্ট বুঝিয়া তেমনি নির্বাক রহিলাম। আজ কারণে অকারণে কথায় কথায় তাহার না খাওয়াটাই আমাদের অভ্যাস হইয়া গেছে, কিন্তু একদিন ঠিক এরূপ ছিল না। তখন উপহাস পরিহাস হইতে আরম্ভ করিয়া কঠিন কটাক্ষ কম করি নাই। কিন্তু যত দিন গিয়াছে ইহার আরও একটা দিকও ভাবিয়া দেখিবার যথেষ্ট অবকাশ পাইয়াছে। রতন চলিয়া গেলে আমার সেই কথাগুলাই আবার মনে পড়িতে লাগিল। কবে এবং কি ভাবিয়া যে সেই কৃচ্ছ সাধনায় প্রবৃত্ত হইয়াছিল তাহা আমি জানি না। তখনও আমি ইহার জীবনের মধ্যে আসিয়া পড়ি নাই। কিন্তু প্রথম যখন সে অপর্যাপ্ত আহার্য বস্তুর মাঝখানে বসিয়া স্বেচ্ছায় দিনের পর দিন গোপনে নিঃশব্দে আপনাকে বঞ্চিত করিয়া চলিয়াছিল, সে কত কঠিন, কিরূপ দুঃসাধ্য, কলুষ ও সর্ববিধ আবিলতার কেন্দ্র হইতে আপনাকে এই তপস্যার পথে অগ্রসর করিতে কতই না সে নীরবে সহিয়াছে। আজ এ বস্তু তাহার পক্ষে এমন সহজ, এমন স্বাভাবিক যে আমাদের চক্ষে পর্যন্ত ইহার গুরুত্ব নাই, বিশেষত্ব নাই। ইহার মূল্য যে কি তাহাও ঠিক জানি না, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হইয়াছে তাহার এই কঠিন সাধনাটুকুর সবটুকুই কি একেবারে বিফল, একেবারে পণ্ডশ্রম হইয়া গেছে। আপনাকে বঞ্চিত করিবার এই যে শিক্ষা, এই যে অভ্যাস, এই যে পাইয়া ত্যাগ করিবার শক্তি, এ যদি না জীবনের মধ্যে তাহার অলক্ষ্যে সঞ্চিত হইয়া উঠিতে পাইত, আজকে
এমনই স্বচ্ছন্দে, এমনই অবলীলাক্রমে সে আপনাকে সর্বপ্রকারে ভোগ হইতে বিচ্ছিন্ন করিয়া লইতে পারিত? কোথাও কি কোনো বন্ধনেই টান ধরিত না? সে ভালোবাসিয়াছে, এমন কত লোকেই তো ভালোবাসে, কিন্তু সর্বত্যাগের দ্বারা তাহাকে এমন নিষ্পাপ, এমন একান্ত করিয়া লওয়া কি সংসারে এতই সুলভ? যাত্রীশালায় আর কোনো লোক ছিল না। রতনও বোধ করি কোথাও একটু অন্তরাল খুঁজিয়া লইয়া শুইয়া পড়িল। দেখিলাম একটা মিটমিটে আলোর নিচে রাজলক্ষ্মী চুপ করিয়া বসিয়া আছে। কাছে গিয়া তাহার মাথায় হাত রাখিতেই সে চমকিয়া মুখ তুলিল। তুমি ঘুমাওনি? না, কিন্তু এই ধুলোবালির উপর একলাটি চুপচাপ না থেকে আমার বিছানায় গিয়ে বসবে, চলো। এই বলিয়া তাহাকে আপত্তি করিবার অবসর না দিয়াই হাত ধরিয়া টানিয়া তুলিলাম, কিন্তু নিজের কাছে আনিয়া আর কথা খুঁজিয়া পাইলাম না। কেবল আস্তে আস্তে তাহার একটা হাতের উপর হাত বোলাইতে লাগিলাম। কিছুক্ষণ এমনই গেল। আমার সন্দেহ যে অমূলক নয়, সে কেবল হঠাৎ তাহার চোখের কোণে হাত দিয়া অনুভব করিলাম। ধীরে ধীরে মুছাইয়া দিয়া কাছে টানিবার চেষ্টা করিতেই রাজলক্ষ্মী আমার প্রসারিত পায়ের উপর উপুড় হইয়া পড়িয়া জোর করিয়া চাপিয়া রহিল। কোনোমতেই তাহাকে একান্ত সন্নিকটে আনিতে পারিলাম না। আবার তেমনি নীরবে সময় কাটিতে লাগিল। সহসা একসময় বলিয়া উঠিলাম, একটা কথা এখনো তোমাকে জানানো হয়নি লক্ষ্মী। সে চুপি চুপি কহিল, কি কথা? ইহাই বলিতে গিয়া সংস্কার বশে প্রথমটা একটু বাঁধিল, কিন্তু থামিলাম না। আজ থেকে নিজেকে তোমার হাতে একেবারে সঁপে দিলাম। এর ভালো মন্দর ভার এখন সম্পূর্ণ তোমার। বলিয়া চাহিয়া দেখিলাম সেই স্তিমিত আলোকে সে আমার মুখের পানে চুপ করিয়া চাহিয়া আছে। তারপরে একটুখানি হাসিয়া কহিল, তোমাকে নিয়ে আমি কি করব? তুমি বায়া তবলা বাজাতে পারবে না, সারেঙ্গিও বাজাতে পারবে না, আর আরটা কি? পান্তামাক জোগানো? না, সেটা কিছুতেই পেরে উঠব না। কিন্তু আগের দুটো? ভরসা দিলে পারতেও পারি। বলিয়া নিজেও একটু হাসিলাম। ঠাট্টা নয়, সত্যি পারো? আশা করতে তো দোষ নেই। না। তারপর নিঃশব্দে বিস্ময়ে কিছুক্ষণ নির্বিশেষে আমার প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, যে মানুষ নিষ্ঠুরের মতো বন্দুক নিয়ে কেবল জানোয়ার মেরে বেড়াতেই ভালোবাসে, সে কি এর ধার ধারে? এর ভেতরের এত বড় বেদনাকে অনুভব করার কি সাধ্য? বরঞ্চ স্বীকার করার মতো আঘাত দিতে পারাতেই যেন তার বড় আনন্দ। তোমার দেয়া অনেক দুঃখই কেবল আমি এই ভেবে সইতে পেরেছি। এবার চুপ করিয়া থাকার পালা। তাহার অভিযোগের মূলে যুক্তি লইয়া বিচার চলিতেও পারিত, সাফাই দিবার নজিরেরও হয়তো অভাব হইত না।